এই দুটি ঘটনাই কিন্তু আমরা পেয়েছি একজন মাত্র ব্যক্তির কাছ থেকে। ওনার নাম মুস্তাফিজ, উনি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদরের পৌরসভার ভেতরেই। ওনার পুরনো বাড়ি কুষ্টিয়া জেলার খোকসার মাসিলিয়া গ্রামে। ওনার বাবা অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য। গ্রামে ওনাদের যে বাড়িটা ছিল সেটা পুলিশের বাড়ি নামেই পরিচিত ছিল। 2021 সালে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েই গ্রামের ওই বাড়িটা বিক্রি করে দিয়ে ওনারা শহরে এসে স্থায়ী হয়েছেন। উনি যে দুটি ঘটনা পাঠিয়েছেন, এই দুটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি এখন শেয়ার করব, এটা কিন্তু ওনার গ্রামেই ঘটে যাওয়া। তো চলুন ঘটনায় চলে যাব। আর শুরুতে আর একটা কথা বলে নেই, এই দুটি ঘটনা কিন্তু এই মুস্তাফিজ ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। তো চলুন প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটি ঘটেছিল 2011 সালের নভেম্বরের শেষ দিকে। তখন কিন্তু শীত পড়ে গেছে। শহরের দিকে তখন শীতের প্রকোপটা অতটা অনুভূত না হলেও গ্রামের দিকে কিন্তু তখন ভালোই অনুভূত হয়। উনি তখন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা করছেন, তখন 3rd ইয়ারে পড়তেন উনি। ছুটিতে বাড়িতে আসতেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিতেন। ওনাদের এই মাসিলিয়া গ্রাম থেকে কিছুটা দূরে চর ভাদুরী নামক একটা জায়গা রয়েছে। সেখানে যাওয়ার জন্য বেশ খানিকটা মেঠো পথ পাড়ি দিতে হয়। এরপর একটা বড় বিল রয়েছে। ওই বিলের এক পাশে কিন্তু বেশ বড় একটা কলা বাগান রয়েছে। ওনারা অবশ্য ওই কলা বাগানের মধ্যে ঢুকতেন না, ওনারা তার থেকেও আরো অনেকটা দূরেই বসে বসে আড্ডা দিতেন, আবার বাসায় চলে যেতেন। তো যে রাত্রে ঘটনা ঘটে, ওই রাত্রে উনি বন্ধু বান্ধবদের সাথে এসেছেন। তখন রাত যে অনেক বেশি বাজে তা কিন্তু না, হয়তোবা 8টার দিকে রওনা দিয়েছেন। এরপরে যখন ওনারা এখানে এসেছেন, বসেছেন, গল্প গুজব করছেন, গল্প করতে করতে হঠাৎ করে ওনারা দেখেন যে 7-8টা আগুনের গোলা সাঁ করে এসে ওই কলা বাগানের ভেতরে পড়েছে। কলা বাগানটা কিন্তু এমন যে একটা গাছ থেকে আরেকটা গাছের তো একটা দূরত্ব রয়েছে, যেটা কলা বাগানে থাকে আর কি, একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে কিন্তু এক একটা কলা গাছ লাগানো হয়। ওই আলোটা যখন ওখানে এসে পড়েছে, ওনারা বুঝতে পেরেছেন যে বিলের মধ্যে কিন্তু এরকম আলো আসে। বড় বড় আগুনের 7-8টা গোলা ওখানে এসে পড়ার পর ওনারা দেখতে পেলেন এই আগুনের গোলা বা বলগুলো মানুষের আকৃতি ধারণ করলো। আগুনের গোলা থেকে মানুষের আকৃতি হয়ে গেল। তখন মনে হচ্ছে এরা এক একটা লাইট মানব, মানে এদের পুরো বডির মধ্যে আলো জ্বলছে। হাত পা বোঝা গেল, চেহারা বোঝা যাচ্ছে না, পুরোটাই তো আলোকিত। এরপরে এই আলোগুলো আস্তে আস্তে কমে আসতে শুরু করলো। আর এই 7-8টা অবয়ব এরা ওই বাগানের মধ্যে দৌড়ঝাঁপ করছে, খেলাধুলা করছে, একজন একজনকে ধাক্কা দিচ্ছে, হাসাহাসি করছে, কথাও বলছে। তবে কি কথা বলছে এটা বোঝা যাচ্ছে না। ওনারা যখন এই দৃশ্য দেখতে পেলেন, তখন ওনারা তো ভয় পেয়ে গেছেন, বুঝে ফেলছে যে ঘটনাটা আসলে কি। তখন ওনারা বললেন যে এই তাড়াতাড়ি চল এখান থেকে ভাগি, কারণ আমরা যে এখানে আসি ওরা মনে হয় বুঝতে পারেনি। ওরা যদি বুঝতে পারে একবার যে আমরা ওদেরকে দেখে ফেলছি, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওনারা দ্রুত ওখান থেকে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। সমস্যা হলো কি, যে মুস্তাফিজ ভাইয়ের যে বাড়িটা, এই বাড়িটা পড়ে গেছে সবার পরে। কারণ ওনার যে বন্ধু বান্ধবরা ওখানে এসেছিলেন, তারা নিজ নিজ বাড়িতে চলে যাবেন। তাদের বাড়িটা ওনার বাড়ির আগে আগেই ছিল, তাই সবাই যে যার বাড়িতে চলে গেল। এতটুকু পথ কিন্তু কোনো সমস্যা হয়নি। সবাই চলে যাওয়ার পর উনি একা হয়ে গেলেন। যেখানে এসে উনি একা হয়ে গেলেন, সেখান থেকেও মিনিট 5 হাঁটতে হবে ওনার বাড়িতেই যেতে হলে। তো যেই রাস্তায় এসে উনি একা হয়ে গেছেন, এটা কিন্তু একটা ইটের সলিং করা রাস্তা। উনি যেখানে সে একা হয়েছেন তার থেকে মিনিট খানেক হাঁটলেই একটা বড় খই গাছ পড়ে। গ্রামে এটাকে খই গাছ বলে। এই খই গাছের পাতাটা অনেকটা করই গাছের পাতার মতো, বাবলা কাটার মতো কাটা রয়েছে। এক ধরনের ফল হয়, পেঁচানো পেঁচানো ফল। এই ফলটা একটা সময় কিন্তু পেকে যায়। ওটা খেতে খুব বেশি সুস্বাদু না, একটু কষকষ লাগে। ছোটবেলা আমি নিজেও খেয়েছি এই খই ফলটা। এটা অনেক পুরনো একটা গাছ ছিল এখানে। কথিত আছে যে অনেকেই নাকি ওই খই গাছের নিচে ভয় পেয়েছে। অনেকেই দেখেছে একটা গলা কাটা ঘোড়া, তার উপরে একটা মানুষ বসে আছে, তারও মাথা নেই। আর ওই মানুষটার এক হাতে একটা হারিকেনের মতো জিনিস আছে, যেখান থেকে খুব অল্প আলো বিচ্ছুরিত হয়। অনেক আলো না যে অনেক দূর আলোকিত হয়ে যাবে, বিষয়টা এরকম না। আর ওই ঘোড়ার গলায় যে ঘন্টা বাঁধা আছে, ঘন্টার ঢং ঢং আওয়াজ হবে এমনটাও না। তবে ঘোড়ার খুরের আওয়াজ অনেকেই পেয়েছে, এমনকি ওটাকে সামনাসামনি অনেকে দেখে ভয় পেয়েছে। তবে ভয় পেয়ে কারো যে বড় ধরনের ক্ষতি হয়েছে এমনটাও না। ভয় পেয়েছে, অজ্ঞান হয়েছে, জ্বর এসেছে, ঠিক হয়ে গেছে, এমন আর কি।
উনি যখন ওই খই গাছের কাছাকাছি এসেছেন তখন তো ওনার ওই বিষয়টা মনে পড়ে গেছে, যারে আমি তো এখন একা, আর এই খই গাছের এখানে তো বিভিন্ন সময় ভয়ের ঘটনা ঘটছে। এই চিন্তা করতে করতে হঠাৎ করে উনি পেছন থেকে খুরের আওয়াজ পান। একে তো ইটের সলিং করা রাস্তা, অর্থাৎ ইটের রাস্তা, ঘোড়ার খুরের যে আওয়াজ, ঠক ঠক আওয়াজ, এই আওয়াজ ওনার কানে ভেসে আসে। ঘোড়া কিন্তু এক ধরনের শব্দ করে, নিঃশ্বাস নেয়, ফসফস করে নিঃশ্বাস নেয়, এমন শব্দ ওনার কিন্তু কানে আসে। তখন ওনার শরীরটা অনেকটা ভারী হয়ে যায়। উনি ওইখান থেকে আর এক চুলো নড়তে পারছেন না, ওইখানে উনি ঠায় দাঁড়িয়ে আছেন। উনি সামনেও হাঁটতে পারছেন না, ওইখানে দাঁড়িয়ে আছেন, পেছন দিকে ঘুরতে পারছেন না। এদিকে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। উনি ফিল করলেন ওনার ঠিক পাশেই, ওনার থেকে হয়তো 4-5 হাত দূরত্বে কিছু একটা এসে দাঁড়িয়েছে। উনি আর চোখে তাকিয়ে যা দেখলেন, এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। একটু আগে বিলের মধ্যে এই ঘটনা ঘটেছে, ওখান থেকে ভয় পেয়ে এখানে আসছেন, তবে এখন যেটা ওনার সাথে হচ্ছে এটা তো আরো ভয়ঙ্কর। উনি আর চোখে তাকিয়ে দেখলেন একটা ঘোড়া ওনার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে। ঘোড়ার মাথা নেই, টপ টপ করে রক্ত পড়ছে, আর ঘোড়ার পিঠের উপরে একজন আছে, তারও মাথা নেই। তার হাতে একটা হারিকেন আছে। হারিকেন বলতে আমরা গতানুগতিক যে হারিকেন দেখি এমন না, ঠিক অনেক পুরনো এক ধরনের হারিকেন জাতীয় জিনিস পাওয়া যেত ব্রিটিশ পিরিয়ডে, ওই টাইপের কিছু একটা জিনিস। তার আলো খুবই কম, খুবই হালকা আলো, তবে সেই আলো 3-4 হাত দূরে আর দেখা যাচ্ছে না। ওই জিনিসটা এসে তার পাশে দাঁড়ালো। উনি কিন্তু নড়াচড়া করতে পারছেন না, উনি কিন্তু আর চোখে এটা দেখছেন। এরপর যেটা হলো, ওই ঘোড়াটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। উনি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন। সামনে এগিয়ে গিয়ে এই যে খই গাছ, এই খই গাছটার আরেকটু সামনে গিয়ে আর এক পাশে মোড় নিয়ে একটা হালট আছে বা আইলের মতো জায়গা আছে, একটা রাস্তা আছে, চিকন একটা রাস্তা, ওই দিকটাতে চলে গেল। উনি কিন্তু তখনও দাঁড়িয়ে আছেন, তখনও কিন্তু ওখান থেকে উনি নড়াচড়া করতে পারছেন না। ওই দিকে চলে যাবার হয়তোবা 15 সেকেন্ড পর আবার উনি খেয়াল করলেন ওই দিক থেকে কে যেন হেঁটে আসছে। হেঁটে আসা দেখে ওনার মনে একটু সাহস হলো, মনে হয় কোনো লোকজন ওই দিক থেকে হেঁটে আসছে। কিন্তু উনি যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি আরো বেশি ভয় পেলেন। উনি দেখতে পেলেন যে না, এখন আর ঘোড়া টোড়া কিছু না, দেখা যাচ্ছে খুবই সুন্দরী একটা নারী। এত সুন্দর নারী উনি জীবনে কখনোই দেখেননি। তার চেহারাটা অন্ধকারের মধ্যেও জলজল করছিল। এখানে অন্ধকার বলতে ওই দিন কিন্তু বেশ চাঁদের আলো ছিল, ঠিক পূর্ণিমা কিনা এটা বলাটা মুশকিল ছিল, তবে চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল। ওই আলোতেও মনে হচ্ছে তার চেহারাটা জলজল করছে। তো ওই মহিলাটা কি করলো, ওই খই গাছের নিচে আসলো। উনি ছিলেন ওই খই গাছের পশ্চিম সাইডে, আর ওই মহিলাটা ছিল পূর্ব সাইডে। ওই মহিলাটা ওনার দিকে তাকিয়ে বলে উঠলেন, মানে তার কণ্ঠটা স্বাভাবিকই ছিল, মানে একদম যে কর্কশ কণ্ঠ এরকম না, স্বাভাবিক কণ্ঠ ছিল। তবে স্বাভাবিক কণ্ঠ হলেও বেশ ধমকের সুরেই ওনাকে বললেন, এই তুই এত রাত্রে এখানে আসছিস কেন? জানিস না এখানে ভয় আছে? তবে তোর ভয়ের কোনো কারণ নাই, তোর মনে কোনো নোংরামি নাই, তা সেটা তোকে দেখেই বুঝতে পেরেছি। তা না হলে আজকে কিন্তু তোর অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তুই আজকে যেটা দেখলি, এইটা দেখার কারণে তোর বড় ধরনের কোনো ক্ষতি হবে না। যা, তুই এক দৌড়ে বাসায় চলে যা, তবে কোনো চিৎকার চেঁচামেচি করবি না, চিৎকার চেঁচামেচি করে এলাকা মাথায় করবি না, সোজা বাসায় চলে যা, ভয়ের কোনো কারণ নাই, যা। আর রাতের বেলা এইখানে এইভাবে একা একা আসবি না। এরপর হয় কি, মনে হলো যে ওনার শরীরে একটা বিজলি চমকের মতো একটা অনুভূতি খেলে গেল। ওনার শরীরে উনি শক্তি ফেরত পেলেন। মনে হচ্ছিল কোনো একটা অদৃশ্য শক্তি ওনাকে ওখানে আটকে রেখেছিল। উনি ওখান থেকে দ্রুত চলা শুরু করেছেন। একটু পথ অতিক্রম করেই বাড়ির দিকে দিয়েছেন এক ভো দৌড়। এক দৌড়ে উনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়েই উনি আর কাউকে ডাকেন নাই, উনি শুয়ে পড়েছেন। রাত যে তখন অনেক ছিল তা না, 10টা 10:30টার মতো বেঁধেছিল আর কি, এরকম একটা সময়। তো উনি তো ওখানে অর্থাৎ বাড়িতে গিয়ে শুয়ে পড়েছেন। সকালবেলা উঠে উনি পরিবারের সাথে যখন বিষয়টা শেয়ার করেছেন, তখন পরিবারের সদস্যরা তো ওনারাও আতঙ্কিত হয়ে গেছেন। তবে সকালবেলা উঠে দেখা গেল ওনার শরীরে কিছুটা জ্বর এসেছে, তবে অল্প সময়ের মধ্যেই ওনার শরীরে জ্বরের প্রকোপটা অনেক বেড়ে যায়। পরিবারের সদস্যরা বুঝতে পেরেছেন যে ভয়ের কারণে এটা হয়েছে। তখন ওনারা স্থানীয় একজন হুজুরের কাছে তাকে নিয়ে যান, তাকে দিয়ে ঝাড়ফুঁক করান। দেখা গেল আস্তে আস্তে
জ্বরটা কমে আসছে। এদিকে বাড়ির যেই মুরব্বীরা ছিলেন, বিশেষ করে যারা মহিলা ছিলেন প্রবীণ যারা, তাদেরকে জিজ্ঞেস করলেন যে ঘটনাটা আসলে কি, এখানে এমনটা কেন হয়। তখন একজন জানালেন যে মুক্তিযুদ্ধেরও আগে এখানে একটা ঘটনা ঘটেছিল। তা হচ্ছে কোন একজন বণিক বা ব্যবসায়ী, উনি ঘোড়ায় চড়ে ব্যবসা করতে যেতেন। এই পথ দিয়ে উনি বিভিন্ন সময় গিয়েছেন, এই এলাকার মানুষও তাকে দেখেছে। ভালো মানুষ ছিলেন, পথ দিয়ে যাওয়ার সময় কারোর সাথে কখনো কোনো খারাপ আচরণ করেছেন এটা আসলে বলা যায় না। তবে ওনার বাড়িটা ঠিক কোথায় ছিল এটা কেউ বলতে পারে না। কোনো একদিন সকালবেলা তার ডেড বডি এই ঠিক যে খই গাছ এই জায়গাটাতে পাওয়া যায়। তখন তো খই গাছ এরকম বড় ছিল না, ছোটই ছিল। দেখা গেল উনি যে ঘোড়ার পিঠে চড়ে আসতেন সেই ঘোড়াটার মাথা নেই, ওনারও মাথা নেই। আর ওনার পাশে একটা হারিকেন পড়ে আছে, কিন্তু ওনার যে টাকার ব্যাগ বা আদার্স যে মূল্যবান সামগ্রী যেখানে রাখা হতো এইসব কিছু নেই। সকলে ধরেই নিলেন যে প্রতিমধ্যে ডাকাতের খপ্পরে পড়েছিলেন। আর আগেকার ডাকাতরা কিন্তু অনেক ডেঞ্জারাস হতো। তারা শুধু ডাকাতি করতো না, যাদেরকে ডাকাতি করতো তাদেরকে মেরেও ফেলতো। মেরে ফেলা বলতে একদম মাথা কেটে নিয়ে চলে যেত, একদম মৃত্যু নিশ্চিত করত। অনেক সময় পোষা ঘোড়াগুলো কিন্তু বিভিন্ন সংকেত দেয়, এই জন্য হয়তো বা ডাকাতেরা ওই পোষা ঘোড়াটারও মাথা কেটে ফেলেছিল। প্রথমে হত্যা করেছে কারণ ঘোড়ার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের দাগ দেখা গিয়েছিল, বোঝাই গিয়েছে ওকে প্রথমে হত্যা করেছে এইভাবেই, পরে মাথাটা কেটে ফেলেছে। তো এরকম মাথাবিহীন অবস্থায় এই বণিকের বা ব্যবসায়ীর দেহ এবং ঘোড়াটা পড়েছিল। ঘোড়া এক সাইডে ছিল, উনি আর এক সাইডে ছিলেন। পরবর্তীতে লোকজনরা সিদ্ধান্ত নিলেন যে ওনাকে তো আমরা খুব একটা বেশি চিনি না, তবে ওনার বেশভূষা, বিভিন্ন সময় ওনাকে যখন সালাম দেওয়া হয়েছে বা উনি কখনো কখনো মুরব্বীদেরকে দেখে সালাম দিয়েছেন, তাতে বোঝা গেল যে উনি মুসলিম ছিলেন। তাছাড়া ওনাকে যখন গোসল দেওয়ানো হয় তখনও বোঝা গেল ওনার শরীর দেখে যে উনি মুসলিম ছিলেন। এরপর মুসলিম রীতিনীতি অনুযায়ী ওনাকে কবর দেওয়া হয়, আর ওনার ঘোড়াটাকে আরেকটা সাইডে গর্ত করে মাটিতে পুঁতে দেওয়া হয়। এর বেশ কিছুদিন পর থেকেই নাকি এরকম গলাকাটা ঘোড়া আর গলাকাটা এই অশ্বারোহীকে ওখানে দেখা যেত। তবে কারো বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে এটা জানা যায় না। তাহলে এই মহিলাটা কোত্থেকে এলো? এই মহিলার বিষয়ে এই মুস্তাফিজ ভাইয়ের আত্মীয় স্বজনরা কিছুই বলতে পারেননি। পরবর্তীতে উনি ভালো একজন হুজুরের সাথে কথা বলেছিলেন, বিশেষ করে উনি পরবর্তীতে আরেকজনের কাছে ঝাড়ফুঁক করিয়েছিলেন। তাকে যখন এই বিষয়টা জিজ্ঞেস করলেন তখন উনি আসলে অনুমানে উত্তর দিয়েছিলেন, এটা নির্দিষ্ট করে আসলে বলাটাও মুশকিল। উনি বলেছিলেন যে এখানে কোনো ভালো জিন আছে, সেই হয়তোবা তোমাকে এখান থেকে বের করে দিয়েছে যাতে করে তুমি ঠিকঠাক মতো পৌঁছাতে পারো। আবার এমনও হতে পারে যে এখানে এই ঘোড়ার বেশে, অর্থাৎ গলাকাটা ঘোড়ার বেশে আর ওই অশ্বারোহীর বেশে কয়েকটা জিনেরা থাকে, এই গাছের নিচেই থাকে। যেহেতু তুমি কোনো অসৎ উদ্দেশ্যে এখানে আসনি, আর ওই মহিলাটার দিকে তুমি অসৎ উদ্দেশ্যে তাকাও নাই, যার কারণে তারা তোমাকে এখান থেকে যেতে দিয়েছে। এরা মূলত জিন। দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় যদি অপঘাতে মৃত্যু হয়ে যায় কারো, কখনো কখনো জিনেরা তাদের সুরত ধরে মানুষের সামনে চলে আসে। তো এটা এমনই হয়েছে হয়তোবা। তবে এটা কিন্তু হয়তোবা বলেছেন, নির্দিষ্ট করে বলা যায় না যে আসলে এই রহস্যটা কি, কেনই বা এই ঘটনাটা ঘটেছিল। এখনো কিন্তু ওই গাছটা রয়েছে, আর ওই গাছের নিচে রাতের বেলা এখনো মানুষ মাঝে মাঝে ভয় পায়। ওই গলাকাটা ঘোড়া এবং গলাকাটা অশ্বারোহীকে দেখা যায়, যার হাতে একটা ছোট্ট হারিকেন জাতীয় জিনিস আছে, তার থেকে মৃদু আলো চারদিকে বিচ্ছুরিত হয়। আর ওই যে বণিক, তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তার কোনো আত্মীয় স্বজনরাও কখনো খোঁজ নিতে আসেনি। জানাই যায়নি যে তার আসলে বাড়ি কোথায়। হয়তোবা তার পরিবার তাকে অনেক দিন খুঁজেছে, তার স্ত্রী তাকে খুঁজেছে, তার সন্তানেরা নীরবে চোখের পানি ফেলেছে যে তার বাবা হয়তোবা ফেরত আসবে, কিন্তু তারা তো আর জানে না এই বণিক কোথায় এসে এই ভয়ঙ্কর ডাকাত দলের খপ্পরে পড়েছিল। সেখানে নির্মমভাবে তাকে মারা যেতে হয়েছে। ওই বণিকের মাথা বা ঘোড়ার মাথা এই দুটো কিন্তু পাওয়া যায়নি। এটা অনুমান করেন অনেকেই যে ডাকাতরা এটা নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে দূরে কোথাও হয়তো মাটিতে পুঁতে দিয়েছিল। তো মাথাবিহীন অবস্থাতেই তাকে জানাজা পড়িয়ে মুসলিম রীতিনীতি অনুযায়ী দাফন করা হয়েছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম গলা কাটা অশ্বারোহীর ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শুনেছি। আমি একটা জায়গার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, স্থানীয়ভাবে গলা কাটা সাহেব বলা হতো তাকে। এই জায়গার লোকেশনটাও আমি বিভিন্ন সময় বলেছি, সেটা হচ্ছে
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার যে সাতোয়ের বাজার রয়েছে, সাতোয়ের বাজার থেকে মাগুরা জেলার মোহাম্মদপুরে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে গেলে কয়েকটা গ্রাম পড়ে, ইচাখালি পড়ে, কান্দাকুল পড়ে, তারপর খরসুতি পড়ে। তো ওখান দিয়ে কিছুটা এগিয়ে গেলে, অর্থাৎ সাতোর বাজার থেকে কিছুটা এগিয়ে গেলে হাতের বাম পাশে একটা ক্যানালের মতো রয়েছে। ঠিক এমন একটা জায়গায় ওইখানে একটা পাকর গাছ ছিল। এই পাকর গাছে এমন একটা গলা কাটা সাহেব ছিল। তবে তার যে ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা কিন্তু গলা কাটা থাকতো না, শুধু ওই যে অশ্বারোহী তার মাথা ছিল না। আর তার যে ঘোড়া, ওই ঘোড়ার গলায় একটা ঘন্টা ছিল। এই ঘন্টাটা কিন্তু ঢং ঢং করে বাজতো। গভীর রাতে গ্রামের মানুষরা তাদের ঘরের মধ্যে শুয়ে থেকেও সেই ঘন্টার আওয়াজ শুনতে পেত। তখন বুঝতে পারতো ওই পাকড় গাছ থেকে গলা কাটা সাহেব নেমে এসেছে। অনেকেই কিন্তু দেখেছে, ভয়ে মারাও গিয়েছে। তবে যারা মারা যায়নি এমন অনেক ব্যক্তি কিন্তু এখনো জীবিত রয়েছেন। তো এমন ব্যক্তির সাথেও কিন্তু আমি কথা বলেছি, আর তার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটা অবশ্য অনেকদিন হয়ে গেছে। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটিও মুস্তাফিজ ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। 2019 সালের অক্টোবর মাসের কোন একটা সময় উনি তখন কর্মসূত্রে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় থাকতেন। একদিন হঠাৎ করেই ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীকে হসপিটালে নিয়ে যেতে হবে। যারা শনির আখড়া থেকে শুরু করে নিয়ে সোজা পথ বা চিটাং রোড পর্যন্ত বা কাঁচপুর বা আরো দূরে যান, তারা কিন্তু এই পথে একটি হসপিটাল সবাই দেখতে পান। সেটা হচ্ছে মাতুয়াইল নামক যে জায়গাটা রয়েছে, ওখানে কিন্তু একটা ম্যাটারনিটি হসপিটাল রয়েছে। এই ম্যাটারনিটি হসপিটালটা অনেকেই কিন্তু এই মাতুয়াইল মেডিকেল বলে এটাকে। তো যাই হোক, উনি এই মাতুয়াইলের এই ম্যাটারনিটি হসপিটালে ওনার স্ত্রীকে ভর্তি করান। ভর্তি করানোর পর ডক্টর স্যালাইন দেন। ওই স্যালাইনের মধ্যে কিছু ইঞ্জেকশনও পুশ করা হয়। স্যালাইন শেষ হবার পর উনি খাবার খেতে পারবেন। ওনাকে এমন সময় নিয়ে যাওয়া হয়েছিল যে স্যালাইন শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে যাবে। ওনার স্ত্রী ওনার কাছে বললেন যে, তুমি বাসায় চলে যাও, অবস্থা তো এতটা সিরিয়াস না, তুমি সকালে এসো, এখানে মশা বা অন্যান্য বিভিন্ন কষ্টদায়ক জিনিস আছে, ঘুমাতেও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে, আমার পেরেশানি কাজ করবে, এর থেকে ভালো তুমি বাসায় চলে যাও। উনি তখন হসপিটাল থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করলেন। বাইরে বের হওয়ার সময় দেখলেন যে ওইখান থেকে যে বের হবেন, মেইন গেটে কিন্তু অলরেডি তালা দিয়ে দেওয়া হয়েছে। ওখানে যারা সিকিউরিটি ছিল তাদেরকে উনি অনুরোধ করলেন যে উনি বাসায় যাবেন। তখন সিকিউরিটিরা বলল যে, আপনি যাবেন ঠিক আছে, আমরা খুলে দিচ্ছি, তবে গাড়ি না পেয়ে যদি ফেরত আসেন তখন কিন্তু আমরা এই গেট খুলতে পারবো না, এটা নিষেধ আছে। এখন বের হওয়াও নিষেধ, তারপরও যেহেতু বলছেন মানবিক দৃষ্টিকোণ থেকে খুলে দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু ব্যাক করতে পারবেন না সকালের আগে। উনি বললেন ঠিক আছে, আসবো না। এরপর উনি বের হয়ে গেলেন। বের হওয়ার পর উনি ওই রাস্তাতে যে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর পর উনি গাড়ি পাচ্ছেন না। উনি তো কাঁচপুর যাবেন। যে সমস্ত দূরপাল্লার গাড়ি যেগুলো আছে আর কি, এই দূরপাল্লার গাড়িগুলো তো এতটুকু দূরত্বের যাত্রী তুলবে না। তারা আসে, একটু দাঁড়ায়, যখনই শোনে যে উনি কাঁচপুর নামবেন তখনই কিন্তু তারা গাড়ি টান দিয়ে চলে যায়। ওখান থেকে ভাড়া 15 টাকা 20 টাকা এরকম আর কি ভাড়া। তো এতটুকু দূরত্বে তো এই সমস্ত দূরপাল্লার গাড়িগুলো যাত্রী তোলে না। উনি যে বলবেন যে আমি টাকা দিব, সমস্যা না, আমাকে নিয়ে যান, সেটা বলারও সুযোগ পাচ্ছেন না। যাও কয়েকবার সুযোগ পেয়েছেন, বলার পরও তারা তোলেননি যাত্রী। এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বাসগুলো শাঁ শাঁ করে চলে যাচ্ছে, কিন্তু থামছে না। আর থামলেও একই ঘটনা ঘটছে। এর মধ্যে ঘটলো একটা ঘটনা। হঠাৎ করে ওনার পেছনে দূরপাল্লারই একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নামটা কি এটা উনি খেয়াল করতে পারেননি। উনি দেখলেন ড্রাইভিং সিটে ড্রাইভার বসে আছে, গাড়ি পুরোটাই ফাঁকা, ভিতরে যে লাইটটা জ্বলছিল ওই লাইটের আলোতে বোঝা যাচ্ছে ভেতরে কোনো যাত্রী নেই, ড্রাইভার আর হেল্পার রয়েছেন। তখন উনি বললেন যে আমি কাঁচপুর যাবো, আমাকে নেবেন। তখন হেল্পার হাতের ইশারা দিল, মানে উঠতে বলল। তো উনি উঠে গেছেন। উনি যখন উঠেছেন, ওঠার ঠিক পরপরই, মানে 1 মিনিটও হয়নি, উনি কেবল উঠে সিটে বসবেন বা বসেছেন মাত্র,
এইটুকু সময়, এর মধ্যে হেল্পার বলছে নামেন। উনি বলছেন নামবো মানে? বলে হ্যাঁ নামেন, কাজপুর চলে আসছেন আপনি। উনি তো অবাক হয়ে গেছেন যে বলে কি, উঠলাম মাত্র, এতটুকু পথ তো আসতেও তো সময় লাগবে, এই 6-7 কিলোমিটার পথ আসতেও তো কিছুটা সময় লাগে, এত তাড়াতাড়ি চলে আসলাম। উনি তাকিয়ে দেখলেন সত্যি উনি কাজপুর ব্রিজ পার হয়ে গেছেন। উনি নামলেন, নামার পর উনি হঠাৎ করে তাকিয়ে দেখেন ওই বাসও নাই, বাসের হেল্পারও নাই, ড্রাইভারও নেই। অবাক কাণ্ড। উনি চিন্তা করেন কি ব্যাপার, আমি এতটুকু পথ কিভাবে এখানে আসলাম, নাকি আমি ঘোরের মধ্যে আছি, আমি স্বপ্ন দেখছি। দেখলেন না, ওনার সামনে দিয়ে পাশ দিয়ে অন্যান্য যে গাড়ি, বিশেষ করে দূরপাল্লার যে গাড়ি, তারপর ট্রাক, এগুলো চলে যাচ্ছে। চিটাগাং থেকে যেই ট্রাকগুলো ফিরছিল বা গাড়িগুলো ফিরছিল সেগুলো ফিরছে। উনি দাঁড়িয়ে আছেন, আশেপাশে তাকাচ্ছেন যে ওই গাড়িটা কোথায় গেল, এত দ্রুত কোথায় গেল, ভাড়াও নিল না। অবাক কাণ্ড। উনি এরকম বেশ অবাক হয়ে তাকাতাকি করছেন। দূরে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়ানো ছিল, আবার কয়েকটা দোকান ছিল, টং দোকান, যারা চা বিক্রি করে। তখন উনি তাদের কাছে গেলেন, যাওয়ার পর উনি বলছেন, আচ্ছা ভাই, এখানে আমি মাত্র একটা গাড়িতে আসলাম, আমি তো ওই গাড়িটাকে আর খুঁজে পাচ্ছি না। তখন ওই যে পুলিশ সদস্য যারা ছিলেন, তারপর দোকানদার যারা ছিলেন, ওরা সবাই বলছেন যে হ্যাঁ, আমরাও তো দেখলাম যে এখানে কোনো মানুষ ছিল না, হঠাৎ করে আপনি কোত্থেকে উদয় হইলেন, এখানে তো আপনার আসার কথা না। আমরাও তো চিন্তা করতেছি যে আপনি কোত্থেকে হঠাৎ করে এখানে চলে আসলেন। মুহূর্তের মধ্যে এখানে দেখি আপনি দাঁড়িয়ে আছেন, তাকাতাকি করছেন, সন্দেহজনক দৃষ্টিভঙ্গি, এদিক ওদিক তাকাতাকি করছেন। আমরাও তো আপনাকে সন্দেহ করছি যে আপনি কোত্থেকে আসলেন। তখন উনি বললেন যে ভাই, এই ব্যাপার, আমি তো এই যে এইভাবে চলে আসছি, আমি তো বলতে পারি না আসলে কিভাবে আমি আসছি, এটা আমার নিজের কাছে অদ্ভুত লাগছে। তখন পুলিশ সদস্য যারা ছিলেন, তারপর ওখানে যারা কয়েকজন ছিলেন, তারা বললেন ঠিক আছে ভাই, আপনার বাসা কোন দিকে, আপনি চলে যান, এটা নিয়ে আপনাদের আর কোনো আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। তখন ওই যে স্থানীয় যে কয়েকজন আছেন যারা ওখানে দোকানদারি করছেন, তারা বললেন যে ভাই, আপনার বাসা তো মনে হয় কাছেই, আপনি এই পথ দিয়ে চলে যান, যদি ভয় টয় পান জোরে চিৎকার দিয়ে আমরা দৌড় দিয়ে ওখানে চলে আসবো। তো উনি ওইখান থেকে হাঁটা শুরু করেছেন। বাসা পর্যন্ত যে আসছেন, এর মধ্যে কোনো ভয়ের ঘটনা ওর সাথে ঘটেনি। আর উনি যখন বললেন যে এরকম একটা রহস্যময় বাস ওনাকে এই মাতুয়াইল থেকে কাঁচপুর পর্যন্ত এনে দিয়েছে, এটা শোনার পর ওই পুলিশ সদস্য যারা ছিলেন আর ওখানকার দোকানদার যারা ছিলেন, তারাও বেশ অবাক হয়েছিলেন। তাদের কাছে এই বিষয়টা কোনো ব্যাখ্যা ছিল না। এখনো মুস্তাফিজ ভাইয়ের কাছে এই বিষয়ের কোনো ব্যাখ্যা নেই। কিভাবে আসলেন, কারা নিয়ে আসলো, কোথায় ওই বাসটা চলে গেল, এটা উনি বলতে পারেন না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই খুবই অদ্ভুত এক ঘটনা। এরকম ঘটনা সচরাচর সবার সাথে ঘটে না। এই ধরনের একটা বাস মাতুয়াইলের মতো ব্যস্ততম একটা জায়গা, হোক সেটা রাত 12টা পার হয়ে গেছে, কিন্তু ওখানকার রাস্তাঘাট কিন্তু ব্যস্ত থাকে, মানুষজন ওই সময় কমে গেলেও গাড়ি কিন্তু চলাচল করে। ওই সময় এমন একটা বাস চলে এলো, 6-7 কিলোমিটার রাস্তা 1 মিনিটেরও কম সময় পাড়ি দিয়ে ফেললো। উনি সিটে বসতে বসতেই গন্তব্যে চলে এলেন, নামার পরপরই ওই বাসটাকেও আর দেখলেন না। খুবই রহস্যময়, তাই না? প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি সর্বপ্রথম শেয়ার করেছিলাম ভূত এফএমে। ঘটনাটি আমাকে দিয়েছিল রাজবাড়ী জেলার ভৌতিস টিমের সদস্য সজীব। আর সজীব এটি সংগ্রহ করেছিল আবু বকর নামে এক ভাইয়ের কাছ থেকে, যার বাড়ি কুষ্টিয়াতে। আর ঘটনাটি ঘটেছিল এই আবু বকর ভাইয়ের দাদির সাথে। ঘটনাটির সময়কাল 1965 সালের দিকে। তখন তার বয়স ছিল 15 থেকে 17 বছরের মধ্যবর্তী একটি সময়, আনুমানিক আর কি। যে রাত্রে ঘটনাটির সূত্রপাত হয়, ওই রাত্রে ওনার বাবা বাড়িতে ছিলেন না। ওই রাত্রে উনি ওনার মায়ের সাথে ঘুমিয়েছিলেন। তো উনি রাত্রেবেলা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। ওনাদের ঘরটার উপরে টালি ছিল। এখন তো টালি দেয়া ঘর আসলে খুব একটা দেখা যায় না বললেই চলে। আগেকার দিনে ঘরে টালি দেয়া হতো, আর টালি দেয়া ঘরে সূর্যের তাপ আসলে অতটা প্রবেশ করে না, যার কারণে ঘরের মধ্যে ঠান্ডা থাকে। তো অনেকে টালি দিয়ে ঘর বানাতো, তো ওনাদের ঘরটাও টালির ছিল। উনি রাত্রেবেলা ঘুমিয়ে আছেন। রাত
আনুমানিক 12টার পর, আসলে ওই সময় তো কারো কাছে ঘড়ি গ্রামের মানুষের কাছে থাকাটা অনেক ব্যাপার ছিল আর কি, স্বাভাবিক ব্যাপার ছিল না। ধনী টাইপের লোক মানে গ্রামের মধ্যে অবস্থাশালী তারা হয়তো বা ঘড়ি টড়ি রাখতেন আর কি। আর তখনকার দিনে এরকম ব্যাটারি চালিত ছোট ছোট ডিজিটাল ঘড়ি তো পাওয়া যেত না, তখন ওই পেন্ডুলাম যুক্ত ঘড়িগুলো পাওয়া যেত যেগুলো দামি ছিল। এই কারণে তারা ওই আনুমানিক সময় দেখতো বা সময় বলার চেষ্টা করতো দিনের বেলাতেও। তো সময়টা ঠিক নিশ্চিত নয়। তো আবু বকর ভাইয়ের দাদি ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন কি, উনি যেই বিছানায় শুয়ে আছেন সেখানেই শুয়ে আছেন, কিন্তু উনি দেখছেন যে ওনার ঘরের কোনো চাল নেই, মানে ছাদ নাই, আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, আকাশের তারাগুলো দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। তো ঘরের চাল নাই, সবকিছু দেখা যাচ্ছে। উনি শুয়ে শুয়ে দেখছেন, আসলে এটা কিন্তু খুব সব স্বপ্নের মধ্যে। উনি দেখছেন যে শূন্যে একজন মহিলা হেঁটে যাচ্ছে, শাড়ি পরা, কিন্তু চাঁদের আলোতে বোঝা যাচ্ছে খুবই বিশ্রী রকমের চেহারা এবং কুচকুচে কালো। তো আবু বকর ভাইয়ের দাদি আবার ওই স্বপ্নের মধ্যেই বলতেছে, হেরে কি কুৎসিত একজন মহিলা, এই কথাটা বলেছে। এই কথাটা যখনই বলেছে তখন ওই মহিলা তার দিকে তাকিয়েছে। তাকানোর পর সে আস্তে আস্তে ওই শূন্য থেকে হেঁটে, মানে সিঁড়ি দিয়ে যেভাবে নেমে আসে ঠিক ওইভাবে মনে হচ্ছে, নেমে নেমে তাদের ঘরে এসে ওই বিছানার উপর তার বুকের উপর বসে 2 হাত দিয়ে তার গলা চেপে ধরেছে। প্রিয় লিসেনার্স, এটা কিন্তু পুরোটাই স্বপ্নের মধ্যে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে হচ্ছে না। এদিকে তার যখন গলা চেপে ধরেছে তখন ওনার দম বন্ধ হয়ে আসছে, উনি নিজেকে নাড়াতে পারছেন না। তো উনি তো গোঙানির মতো শব্দ করছেন। এদিকে তার মা যে পাশে শুয়েছিল, এই শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে যে আবু বকর ভাইয়ের দাদি নিজের 2 হাত নিজের গলায় চেপে ধরে মানে মারা যাওয়ার চেষ্টা করছেন, আর ওই কারণে গোঙানি আসছে, এই শব্দটা হচ্ছে আর কি। তো আবু বকর ভাইয়ের দাদি তাকে ডাকাডাকি করেন, ধাক্কা দেন, ধাক্কা দেওয়ার পর সব স্বাভাবিক। তখন আবু বকর ভাইয়ের দাদির মা যিনি পাশে ছিল, তো তিনি চিন্তা করেছেন যে এটা তো বোবাই ধরেছে, এটা তো স্বাভাবিক বিষয়। আর উনি আর একটা কারণে একটু চিৎকার চেঁচামেচিও করেছিলেন আবু বকর ভাইয়ের দাদি, সেটা হলো উনি যখন ধাক্কাধাক্কি করছিলেন তখন ওই গোঙানির শব্দটা বন্ধ হচ্ছিল না, যার কারণে উনি চিৎকার করেছিলেন। আশেপাশে ওনাদের যে ঘর ছিল, মানে জয়েন্ট ফ্যামিলি আর কি, সেখান থেকে লোক চলে এসেছিলেন, তারপরে স্বাভাবিক হয়ে গেছে। তো সবাই বলে যে এটা তো বোবাই ধরা, বোবা জিন ধরেছে আর কি, এটা তো কোনো ব্যাপার না, এটা তো সবসময় হরহামেশাই হয়। তো এই কারণে বিষয়টা একদম স্বাভাবিকভাবেই ওই বিষয়টা ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু পরের দিন সকাল থেকে কিছু সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে, আবু বকর ভাইয়ের দাদির পরিবার ছিল তো জয়েন্ট ফ্যামিলি, প্রায় 15-16 জন ওই পরিবারের সদস্য ছিল। 15-16 জনের খাবার কিন্তু একই পাতিলে রান্না হতো, ভাত তরকারি সবকিছু মানে মানে একই সাথে আর কি, মানে তাদের সকলের খাবার একই সাথে রান্না হতো। সমস্যা যেটা হলো, আবু বকর ভাইয়ের দাদি রান্না হওয়ার সাথে সাথে খেতে বসে যায়, কিন্তু গ্রামের একটা ট্র্যাডিশন রয়েছে যে বাড়ির মহিলারা পুরুষ সদস্যদের পরে খাওয়া দাওয়া করে। তো উনি সবার আগে ওই দিন খাবার খেতে বসে যান সকালবেলায়, এবং সকালে বসেই একাই পাতিলে সব ভাত খেয়ে ফেলছেন এবং কড়াইয়ের সব তরকারি খেয়ে ফেলছেন। এখন বাড়ির অন্য সদস্যরা বলে, কিরে তুই একাই এত লোকের খাবার খেয়ে ফেললি কিভাবে, অন্যরা খাবে না? তখন আবু বকর ভাইয়ের দাদি বলে, আমার এখনো ক্ষুধা যায় নাই, আরো ভাতটা দাও। এদিকে বাড়ির অন্য সদস্যরা সকালে না খেয়ে থাকে, দুপুরবেলা আবার রান্না করা হয়, 15-16 জনের ভাত একটা পাতিলে রান্না করা হয়, আবার আর একটা পাত্রে তরি রান্না করা হয়। উনি রান্না হওয়ার সাথে সাথে গরম খাবার খেতে বসে গেছে, একদম গরম খাবার। মানুষ তো একটু খাবার ঠান্ডা হতে দেয়, কিন্তু না, উনি ওই গরম খাবার খেতে বসে গেছে এবং একাই সব খাবার খেয়ে ফেলছে। এটা দেখে পরিবারের সদস্যরা খুবই অবাক হয় যে কি ব্যাপার, এ কি হলো, গতকালকেও তো স্বাভাবিক ছিল, আজকে এই একা মানুষ সবার খাবার খেয়ে ফেলতেছে কিভাবে, আর খাবারগুলো যাচ্ছেইটা কোথায়? এইভাবে 1-2 দিন
যায়। পরিবারের সদস্যরা একরকম অভুক্তই ছিল। তার খাবার খাওয়ার পরে আবার রান্না করা হয়, তখন ওরা কিছু খেতে পারে। কিন্তু ওরা তো আসলে গরিব মানুষ, এভাবে একাই যদি সব খাবার খেয়ে ফেলে তাহলে ওনাদের চলবে কিভাবে? তখন যেটা হয় সেটা হলো যে ওনারা ভাবেন যে ওর উপর মনে হয় কোনো সমস্যা এসে পড়েছে। এই ভাবনা হতে হতে আরো একটি গুরুতর সমস্যা দেখা দেয়। কয়েকদিন পর সকালবেলা যখন মুরগির খোপ থেকে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, উঠানে ঘোরাফেরা করছে মুরগিগুলো, ধান টান খাচ্ছে, এমত অবস্থায় আবু বকর ভাইয়ের দাদি খপ করে একটা মুরগিকে ধরে ফেলেন। ধরে এক টানে মুরগির চামড়া ছুলে ফেলেন এবং ছোলার পরে ওই মুরগির মাংস কাঁচা খেতে শুরু করেন। এটা দেখে তো সকলে অবাক। মুরগি কিন্তু তখনও জীবিত, মানে চামড়া ছুলে ফেলেছে, মুরগি ছটফট করছে, ওই অবস্থাতে মুরগি সে চেবিয়ে খাচ্ছে। সকলে দেখে ভয় পেয়ে যায়, করিস কি করিস কি? কিন্তু তার ভেতর থেকে এক ধরনের গোঙানির আওয়াজ আসছিল এবং সেই মুরগিটা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর তখন সকলে চিন্তা করে ওর ভিতরে পাগলামি দেখা দিয়েছে, তাড়াতাড়ি করে কিছু কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করে ওকে বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ের পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে। আর যদি আশেপাশের লোকজন জানে যে ওর মধ্যে এই ধরনের পাগলামি স্বভাব দেখা দিয়েছে, তাহলে তো ওর বিয়েই হবে না। এখন আশেপাশ থেকে কিছু কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করানো হয়, কিছুটা থেমে থাকে, একটু স্বাভাবিক থাকে, আবার কয়েকদিন পরে এই একই সমস্যা দেখা দেয়। ওনাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে একটা পরিবারের পুরুষ সদস্যের সাথে বিয়ের কথাবার্তা সব ফাইনাল হয়ে যায়। আর ওনারা এই মেয়ের সম্পর্কে যতটুকু খোঁজ খবর নিয়েছেন, কোনো নেতিবাচক কোনো তথ্য পাননি। মানে তারা যতটুকু খোঁজ খবর নিয়েছেন আত্মীয় স্বজনদের কাছেই জিজ্ঞেস করেছেন, ওই আবু বকর ভাইয়ের দাদির আত্মীয় স্বজন, তারা আর নেতিবাচক কিছু বলেন নাই, কারণ মেয়েকে তো বিয়ে দিতে হবে। তো বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর কয়েকদিন স্বাভাবিকভাবে কাটে, মানে কয়েকদিন কোনো সমস্যা হয় না। এক রাতে হঠাৎ করে এই আবু বকর ভাইয়ের দাদা, যিনি মানে দাদির হাজবেন্ড, তিনি দেখেন যে তার স্ত্রী বিছানায় নাই। এই কোথায় গেল কোথায় গেল, নিশ্চয়ই ওয়াশরুমে গিয়েছে, কিন্তু ওয়াশরুমের আশেপাশে গিয়েও তাকে কোনো তার কোনো চিহ্নই পাওয়া যায় না। তো কোথায় গেল এত রাতের বেলা? সবাই খুঁজতে থাকে। তো ওনাদের গ্রামের একটি ভয়ানক জায়গা রয়েছে, সবাই ওই জায়গাটা ফেলুর বাঁশবাগান নামে চিনত। তো ফেলুর বাঁশবাগানের কাছে গিয়ে দেখা গেল যে ওই বাঁশবাগানের নিচে আবু বকর ভাইয়ের দাদি বসে আছে। তো তাকে ওখান থেকে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে তুমি ওখানে কিভাবে গেলা? সে কিচ্ছু বলতে পারে না, বলে কই আমি কখন গেলাম, আমি তো ঘুমাইছিলাম, আমি ওখানে কিভাবে গেলাম? মানে তার কোনো সেন্সই নাই যে সে আসলে কি করেছে। এরপরে কি হলো, এর কয়েকদিন পরে আবার একই সমস্যা, এবং তাকে এক রাতে পাওয়া গেল নদীর ধারে। ওই নদীর ধারের কাছে একটা শ্মশান ছিল, ওইখানে, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। আবার কয়েকদিন পরে সে নাই, পাওয়া গেল এমন এক বাগানে, যেই বাগানে দিনের বেলাতেই কেউ যায় না। তো এইভাবে যখন ঘটতে থাকে, তখন ওই পরিবারের সদস্যরা বুঝতে পারে যে ওনার সাথে ভয়ানক কিছু রয়েছে। তখন ওনারা সিদ্ধান্ত নেয় যে আগে কিছু খোঁজ খবর নেই যে কি হয়েছিল। তখন আবু বকর ভাইয়ের দাদা তার শ্বশুর বাড়িতে খোঁজ খবর নেন। খোঁজ খবর নিয়ে শোনেন যে বিয়ের আগে এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল আর কি। এখন বিয়ে হয়ে গেছে, এখন কি করবে? এখন সমাধান তো করতে হবে। তখন ওনারা আশেপাশের বেশ কিছু হুজুর দেখান, কিন্তু হুজুররা প্রত্যেকেই বলে দেন যে এই রোগীর ট্রিটমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। এর মধ্যে কুষ্টিয়ার একজন হুজুর, বেশ প্রবীণ একজন হুজুর, তাকে দেখান। তাকে দেখানোর পর তিনি বলেন যে তোমরা মাগুরায় যাও। ওই মাগুরার যে বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে একটা কবরস্থান রয়েছে। ওই কবরস্থানের কাছে একটা মসজিদ রয়েছে। ওই মসজিদের যে ইমাম সাহেব রয়েছে, এই সমস্যার সমাধান আল্লাহ যদি চান তাহলে ওর হাত দ্বারা হতে পারে, এছাড়া এটা সম্ভব নয়। সত্যি তারা মাগুরাতে যান, সেই ইমাম সাহেবের কাছে যান, কিন্তু ইমাম সাহেবকে দেখে তারা তো রীতিমতো অবাক এবং খুবই
মানে গুরুত্বহীনতার সাথে বিষয়টাকে দেখে। কারণ হলো ইমাম সাহেবের বয়স সর্বোচ্চ 20 বছর, খুবই সুদর্শন একটা বাচ্চা ছেলে। এখন ওনারা চিন্তা করছে কত রথী মহারথীরা এই সমস্যার সমাধান করতে পারলো না, এক মুরব্বীর কাছে গেলাম, কত প্রবীণ বয়স, আর উনি কিনা পাঠালেন এইরকম একটা বাচ্চা ছেলের কাছে, এই সমাধান করতে পারবে? তারপরেও তাকে বলেন এবং সে বলে দেন যে না, এই রোগীর সমস্যা আমি সমাধান করতে পারবো না, আপনারা চলে যান। তো তারাও চলে আসেন। তারা আসলে জোরাজুরিও করেননি, মানে তাদের কোনো আগ্রহই ছিল না, তাকে তার চেহারা দেখে অন্তত, যে এর দ্বারা এই কঠিন সমস্যার সমাধান হবে না। তারা আবার পূর্বের ইমাম সাহেবের কাছে আসেন, যে হুজুর, যে প্রবীণ হুজুর যিনি বলেছিলেন এই তার কাছে মাগুরাতে যাওয়ার জন্য আর কি। বলেন যে কি হুজুর, কার কাছে পাঠালেন? এটা বাচ্চা ছেলে। তা আমাদের তো দেখে কোনো ভক্তি হইল না, আর সেও এই রোগীর ট্রিটমেন্ট করতে রাজি হলো না। তখন ওই হুজুর মুস্কি হেসে দিয়ে বলতেছেন যে আপনাদের সমস্যার সমাধান যদি আল্লাহ কারো হাত দ্বারা করান তাহলে ইনশাল্লাহ ওর হাত দিয়েই হবে, আর ও হচ্ছে আমারই ছাত্র, আপনারা ওর কাছে আবারও যান এবং আমার কথা বলেন যে আমি পাঠিয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা একটু চিন্তা করুন যে একজন প্রবীণ হুজুর তিনি তার ছাত্রের কাছে এই সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা ওই ছাত্রের মধ্যে কি পরিমাণ এলেম এবং বুজুর্গি দান করেছিলেন। তারা আবার তার কাছে যান, যাওয়ার পরে ওই হুজুরের পরিচয় দেন যে উনি আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন হুজুর বলেন তাহলে আপনার শুরুতে কেন আমাকে বলেননি যে আমার উস্তাদ আমার কাছে পাঠিয়েছে? তাহলে তো আমি রিস্ক নিয়ে হলেও এই কাজটি করার জন্য চেষ্টা করতাম। তখন ওনারা মানে চেহারার যে ভাবসাব এটা দিয়ে মানে বুঝিয়ে দেন, ওই হুজুর বুঝতে পারে যে আসলে তার বয়স, তার চেহারা স্বরূপ দেখে আসলে মনে হয়েছে তিনি বাচ্চা ছেলে, এই কাজ করতে পারবেন না, এই জন্য আসলে অতটা গুরুত্ব দিয়ে তারা বলেননি। তো যাই হোক, রুগীকে দেখার পর ওই হুজুর, নতুন যে হুজুর আর কি, সে বলেন যে আপনারা এখন চলে যান, 3-4 দিন খুব সাবধানে রাখবেন, এরপরে আপনারা আমার কাছে আসবেন, রুগীকে নিয়েই আসবেন। একটা সময় দিয়ে দেয় যে 3-4 দিন পর একটা পূর্ণিমার রাতের একটা সময় ছিল। তো ওনারা আবার চলে যান, 3-4 দিন পর আবার আসেন। আসার পরে দেখেন যে ওই হুজুরের হাতে একটি লম্বা কাগজ, ওই কাগজে আরবি ভাষায় অনেক কিছু লেখা। তখন ওই অবশ্য ওই সময় গিয়েছিল হচ্ছে যে এই আবু বকর ভাইয়ের দাদির বাবা, উনি গিয়েছিলেন আর কি ওইখানে, রোগী নিয়ে যান নাই, রোগী বাড়িতেই ছিল। তো যাওয়ার পরে আবু বকর ভাইয়ের দাদার কাছে ওই কাগজটা দেন, বলেন যে আজকে আপনি এই যে যেই কবরস্থানটি রয়েছে এই কবরস্থানের পাশে মানে পেছন দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তার এখানে দাঁড়িয়ে থাকবেন। গভীর রাত্রে আপনি একটা গাড়ি বহরকে যেতে দেখবেন। যখন ওই গাড়িটা আপনার কাছাকাছি আসবে তখন আপনি সুন্দর করে সালাম দিবেন, কোনো ভয়ের কিছু নাই, ওনার সাথে কথোপকথন হবে আপনার, এবং তখন এই চিঠিটা তার হাতে দিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। উনি রাত্রেবেলা গিয়েছেন, দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মনে হচ্ছে যে দূরে কিছু একটা আসছে। দূর থেকে দেখা গেল সুন্দর চেহারা, লম্বা লম্বা দুজন মানুষ সামনে হেঁটে আসছে, আর পেছনে একটা ঘোড়ার গাড়ি। কিন্তু গাড়িটা যত কাছে আসছে তখন মনে হলো না এটা ঘোড়া না, এটা অনেক বড় আকৃতির দুটো কুকুর। ওই কুকুর একটি গাড়ি টেনে নিয়ে আসছে। আমরা পুরাতন আমলের অনেক সময় ঘোড়ার গাড়ি দেখেছি, ওই ঘোড়ার গাড়িগুলো আজকের মাইক্রোবাসের মতো অনেকটা, ওর ভিতরে সুন্দর সিট রয়েছে, মানুষ বসতে পারতো। অভিজাত শ্রেণীর মানুষরা এই গাড়িগুলো ব্যবহার করত। ঠিক ওই রকম অভিজাত শ্রেণীর একটি গাড়ি, কিন্তু গাড়িটি টেনে নিয়ে যাচ্ছিল দুটি কুকুর, এবং ওই গাড়ির পেছনে আবার লম্বা দুজন লোক। তো যখন কাছাকাছি এসেছে ওই দুজন লোক কিন্তু আবু বকর ভাইয়ের দাদির বাবার দিকে ভ্রুক্ষেপও করেনি, তারা তাদের মতো চলে যাচ্ছে। যখন গাড়িটা তার পাশ দিয়ে ক্রস করছে তখন উনি লম্বা করে একটি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সালাম দেওয়ার সাথে সাথে গাড়ি থেমে যায়, মানে এক চুলো নড়ে না। এবং ওই যে গাড়ির ভেতরে পালকির মতো একটা মানে কাঠামো গাড়িটা আর কি, তো ভেতর থেকে সুন্দরভাবে খুব মসৃণ সুন্দর গলায় সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে মুহতারাম আপনি আমার কাছে কি চান। খুব মানে পোলাইটলি
এত সুন্দর গলায়, এত চমৎকার ব্যবহারে এই কথাটা বলেছিল, মোহতারাম আপনি আমার কাছে কি চান, কেন এসেছেন এখানে? তখন ওই চিঠিটা ওই হুজুরের কাছে, মানে ভেতরে যিনি আছেন তার কাছে দেওয়ার কথা বলেন, যে আমাকে এই হুজুর পাঠিয়েছেন, এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। তখন ওই পালকির ভেতর থেকে, মানে ওই গাড়ির ওই ভেতর থেকে একটি হাত বের হয়ে আসে। হাতটি মানুষের মতোই ছিল, কিন্তু একটু লম্বা ছিল, এবং হাত অনেক সাদা একটা হাত, খুব সুন্দর হাত। তখন ওই হাতে ওই চিঠিটা দিয়ে দেন। তখন ওই অবস্থাতেই ওই চিঠিটি পড়েন ভিতরে যিনি ছিলেন। তো পড়ার পর তিনি বলছেন যে আজ থেকে 3 থেকে 4 দিন, মানে এক্সাক্ট টাইম বলতে পারেননি, বা এরকম একটা সময় বলেন যে 3 থেকে 4 দিন পরে আপনার রাতের বেলা কেউ ঘর থেকে বের হবেন না, আপনাদের যত প্রয়োজন সব আগেই শেষ করে ফেলবেন। রাতের বেলা ঘর থেকে কেউ বের হবেন না, এবং যতই শব্দ হোক, যত যাই কিছু হোক, আপনারা ঘর থেকে বের হবেন না। ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি কি আর কোনোভাবে আপনাকে সহযোগিতা করতে পারি মোহতারাম? মানে উনি বলছেন পালকির ভেতর থেকে, মানে গাড়ির মধ্যে থেকে আর কি। তখন আবু বকর ভাইয়ের দাদির বাবা বলেন, না, আমার এইটাই সমস্যা, যদি এটা সমাধান করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব। তখন ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ চাহেন তো সমস্যার সমাধান হবে। যাই হোক, চলে গেছেন উনি। ওনার হাজবেন্ডকে বলে দেন, মানে আবু বকর ভাইয়ের দাদির হাজবেন্ডকে বলে দেন যে এই ব্যাপার, কেউ কিন্তু বের হবে না। আমার মনে হয় একটু বলতে ভুল হয়েছে যে ওইখানে আবু বকর ভাইয়ের দাদির বাবা যাননি, আবু বকর ভাইয়ের দাদির হাজবেন্ডই গিয়েছিলেন, সরি। তো যাই হোক, ওই বাড়িতে ফেরত আসেন। ফেরত আসার পর সবাই বলে দেন যে এরকম এই কয়েকদিন পরে রাত্রেবেলাও কিন্তু বের হওয়া যাবে না। এখন সবাই তো ওই রাত্রে খুব অ্যালার্ট, কেউ বের হবে না। মধ্যরাত্রির দিকে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, ওরে বাবারে, মাগো, মরে গেলাম। পুরুষের কণ্ঠ আছে, মহিলার কণ্ঠ আছে, আর ঘরের চাল মনে হচ্ছে ভেঙে চুরে যাবে এখনই। একবার ঘরের চালে ধূপধাপ শব্দ হয়, একবার উঠোনে ধূপধাপ শব্দ হয়। তো এই রকমের শব্দ হচ্ছে। এখন মোটামুটি 15-20 মিনিট পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ওনারা ঘর থেকে বের হন না। সকালে যখন ঘর থেকে বের হন তখন দেখেন যে উঠোনে 6টি আগুনে পুড়ে যাওয়া কাকের মতো কোন একটা পাখির ডেড বডি পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কাকই হবে। তখন এই জিনিসগুলো একত্র করে ওনারা আবার কবর দিয়ে দেন কোন একটা জায়গায়। পরবর্তীতে ওই মাগুরার ওই হুজুরের কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান আর কি যে এই ঘটনা কি হয়েছিল। তখন বলেন যে আপনার বাড়িতে 6টি দুষ্টু জিন ছিল, আর আপনি যাকে দেখেছিলেন তিনি ছিলেন জিনের সর্দার। তিনি এই সমস্যার সমাধানের জন্য ওনার অনুগত একটা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেন। তারা যখন ওখানে গিয়েছে দেখে আপনাদের ঘরের চালের উপর 6টি দুষ্টু জিন বসে আছে। প্রথমে ওদেরকে বলেছে এখান থেকে চলে যেতে, ওরা যখন রাজি হয়নি তখন এই বাহিনী ওদেরকে হত্যা করে। আপনার ওয়াইফের আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন, আর কোনোদিনও এই বিষয়ে কোনো সমস্যা হবেও না, আল্লাহ যদি চান। সত্যি এরপরে কিন্তু আবু বকর ভাইয়ের দাদি একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, একদম স্বাভাবিক। উনি মারা গিয়েছেন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন, কিন্তু কোনো অস্বাভাবিকতার কারণে তিনি মারা যাননি। এই যে উনি মাঝে মাঝে হঠাৎ করে গায়েব হয়ে যেতেন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে, এমনও হয়েছে যে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছেন, 2 দিন পর উঠোনে ধপাস করে শব্দ হয়েছে, গিয়ে দেখেন যে ওনার দাদি ওখানে পড়ে রয়েছে। অর্থাৎ 2 দিন খোঁজ খবর নিতে নিতে ওদের অবস্থা খারাপ, কোথায় গিয়েছে কি হয়েছে কেউ বলতে পারে না। আবার উনি কোথায় ছিলেন সেটা উনি নিজেও বলতে পারেন না। এই ধরনের সমস্যা মানে যখন প্রকট আকার ধারণ করছিল তখনই এই সমস্যার সমাধানের জন্য ওনারা মানে খুব বেশি রকমের চেষ্টা করেন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্যার সমাধানও করেছিলেন। প্রিয় লিসেনার্স, এই টাইপের
বুজুর্গ লোক এখন আসলে পাওয়া অনেক কঠিন, যে বুজুর্গ লোকের কথা জিনের সর্দাররাও শুনবে। আমরা আমাদের চারদিকে এতটা পঙ্কিলতার মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে রেখেছি। আমরা হয়তোবা নামাজ আদায় করছি, ইসলামের যে মৌলিক যে কাজগুলো সেগুলো আদায় করার চেষ্টা করছি, কিন্তু আমরা অনেক বিষয় থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। আমরা সুদ, ঘুষ, দুর্নীতি সহ হালাল উপার্জনের যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোকে মানে আমরা অ্যাভয়েড করে এমন সমস্ত উপার্জনের দিকে ঢুকে গিয়েছি যেগুলো আসলে সম্পূর্ণভাবে হালাল নয়। এবং এই কারণে আমরা যতই নামাজ পড়ি, যতই ইবাদত বন্দেগী করি, আমাদের সেই ধরনের মানে তাকওয়া এবং পরহেজগারিতা আমরা অর্জন করতে পারছি না, যার কারণে আমরা দোয়া করলেও দোয়া কবুল হয় না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখনো অনেক মানুষ রয়েছেন যে যারা এইভাবে নিজেদেরকে চালানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কখনো আসলে সামনে আসে না। সামনে আসে না বলতে কি, তারা নিজেদেরকে ওইভাবে প্রকাশ করতে চান না। তারা চান না যে তাদের এইভাবে চলা বা তাদের এই পরহেজগারিতার বিষয়গুলো মানুষ জানুক। মানুষ জানলে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, এতে তাদের মধ্যে রিয়া বা অহংকার চলে আসতে পারে। এই জন্য তারা এইভাবে নিজেদেরকে প্রকাশও করেন না। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এই ঘটনাটি আপনারা অনেকেই শুনতে চেয়েছিলেন, যার কারণে এই ঘটনাটি আপনাদেরকে আবার পুনরায় রেকর্ড করে আমি বললাম। আমাদের এই চ্যানেলে যারা নতুন শুনছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এই ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার একটি ঘটনা। একজন কসাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল, যার নাম হচ্ছে জলিল কসাই। এটা অনেক আগের ঘটনা, এটা আসলে নির্দিষ্ট করে সাল বলাটা মুশকিল। অনেক আগের হতে পারে, মুক্তিযুদ্ধেরও আগে বা ইমিডিয়েট মুক্তিযুদ্ধের পরে আর কি, এরকম হতে পারে। সালটা আসলে শনাক্ত করতে আমি ওইভাবে পারিনি যখন আমি বলেছিলাম। আর এখনো ওই ঘটনাটি পরবর্তীতে যখন আবার আমি সংগ্রহ করার চেষ্টা করেছি, তো দেখা গেল যে ওই জলিল কসাই অনেক আগেই মারা গিয়েছেন। তার ছেলে পেলেরা এখন ওইভাবে কেউ নাই, বংশধরেরা কেউ কেউ আছেন, কিন্তু তারা এই ঘটনার সত্যতা সম্পর্কে কিছু বলতে পারেন না। কিন্তু ওই সময় এই ঘটনাটি অনেকের মুখে মুখে ছিল, জানতো যে এই ধরনের ঘটনা তার সাথে ঘটেছে। আর পরিবারের সদস্যরা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো নাও জানতে পারেন, এমনও হতে পারে, তাই না? আর অনেক ব্যাপার হচ্ছে যে অনেকে বলেও না কিছু বিষয়ে, মানে কেউ না বলে, আবার আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষের মস্তিষ্ক থেকে সেটা বিস্মৃত হয়ে যায়, হারিয়ে যায়। যাই হোক, প্রিয় লিসেনার্স, এই জলিল কসাই, ওনার বাড়ি ছিল রাজবাড়ী জেলার উড়াকান্দা নামক একটি জায়গায়। এই উড়াকান্দাতে ওনার বাড়ি ছিল। আর উনি যেহেতু কসাই ছিলেন, গ্রাম থেকে উনি ছাগল, গরু এই জিনিসগুলো সংগ্রহ করতেন এবং ওগুলো হাঁটিয়ে নিয়ে যেতেন রাজবাড়ির ওই মাংস বাজারে। সেখানে জবাই টবাই করে বিক্রি করতেন। এটা নিত্যদিনের কাজ ছিল আর কি। আর ওনাদের কসাইদের যেটা হয় আর কি, দেখা যাচ্ছে বিকালের আগেই ওনাদের সবকিছু ক্লোজ হয়ে যায়, বেচা কেনা সব শেষ। সকালেই তো ভোরের দিকে জবাই করে, আর বিকালে বা দুপুরের মধ্যে বেচা কেনা শেষ হয়ে যায়। কোনো কারণে শীতকালে উনি একটি গরু জবাই করেছিলেন, কিন্তু গরুর মাংস আসলে তখন শেষ হয়নি। ওই দিন সন্ধ্যা পর্যন্ত প্রায় বেচা কেনা চলেছে, মানে অনেকক্ষণ বসেছিলেন আর কি, সবকিছু শেষ টেস্ট করতে সময় লাগে। কারণ আজকের মতো তো ওরকম ফ্রিজিং ব্যবস্থা তখন ছিল না। তখন কিন্তু সবকিছু বিক্রি করে আসতে হবে, নাহলে কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু শীতকাল ছিল, একটু দীর্ঘ সময় ধরে বিক্রির সুযোগও ছিল, ঠান্ডা আবহাওয়ার কারণে মাংসে সমস্যাও হতো না আর কি ওই সময়। যাই হোক, উনি সব বিক্রি শেষ করে দিয়ে ওনার যে বাইসাইকেল ছিল সেটি নিয়ে উনি আসতে থাকেন। উনি যখন আসছিলেন তখন রাত যে খুব বেশি গভীর হয়েছে তা না, কিন্তু আগেকার দিনে তো রাত একটু বেশি হলে, বিশেষ করে সন্ধ্যার পরেই চারদিকে শুনশান নীরবতা নেমে আসতো। আর ওই সময় ওই যে উড়াকান্দার যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু এমন ছিল না। কারণ রাজবাড়ির বাজার থেকে বের হয়ে কয়েকটি এরিয়া পার হয়ে ওইদিকে যেতে হয়। যেমন নূরপুর এরিয়া আছে, তা নূরপুর পার হয়ে আরো বেশ কিছু গ্রাম পার হয়ে, মানে দাঁতসি নামক একটা জায়গা রয়েছে, দাঁতসি থেকে উড়াকান্দার সোজা রাস্তা রয়েছে। তো এখন অবশ্য বাঁধ হয়ে, এখন বাঁধ না, এটা এরশাদ সরকারের সময় পদ্মা নদীতে
বাঁধ দেয়া হয়, তখন ওই বাঁধ ছিল না, এটা অনেক আগের ঘটনা। তো তো যাই হোক, উনি যাচ্ছেন ওই দাঁতশি পার হয়ে উড়াকান্দার যে রাস্তাটা, ওটা কিন্তু দিনের বেলাতেও এখন অবশ্য গাড়ি কম বেশি চলাফেরা করে, ভালোই চলাফেরা করে, কিন্তু একটা সময় কিন্তু এই রাস্তায় গাড়িগুলো খুবই চলাফেরা কম করতো, রাস্তাও ভালো ছিল না, আর সন্ধ্যার পরে মানুষজনকে খুঁজেই পাওয়া যেত না, জনবসতি অনেক কম ছিল সেখানে। তো উনি যাচ্ছেন, তো চাঁদের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে রাস্তার একটা পাশে, একদম মিডিলেও না, রাস্তার একটা পাশে একটা বিড়াল, সেই বিড়ালের সাথে 5-6টা বাচ্চা বিড়াল রয়েছে, মানে একটা মা বিড়াল তার সাথে বাচ্চা কিছু বিড়াল রাস্তার একটা পাশে খেলাধুলা করছে। এই মা বিড়াল তার বাচ্চাদের সাথে খেলছে, বাচ্চারা মার সাথে খেলছে। এখন সমস্যা হলো, এই জলিল সাহেব উনি যেহেতু মানে তার প্রফেশনটা ছিল কসাই, স্বাভাবিকভাবেই জীবজন্তুর প্রতি তার দয়া মায়া একটু কমই কাজ করত। আর আমাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা সমস্যা রয়েছে, কোনো কারণে কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণী দেখলেই একটা ঢিল নিয়ে, একটা লাঠি নিয়ে অকারণে তাদেরকে আঘাত করি। মানে এই কাজগুলো করে না আমরা আমাদের নিজেদের মধ্যে কি যে একটা পৈশাচিক আনন্দ পাই, এটা আমরা হয়তো বা নিজেরাও মানে বুঝি না, যে আমাদের এই পৈশাচিক আনন্দটা অন্য একটা প্রাণীর জন্য কষ্ট হচ্ছে। আর ওই বোবা প্রাণীগুলো আল্লাহ তাআলার দরবারে কিন্তু নালিশ করে, তাদের নালিশ আমরা শুনতে না পেলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঠিকই শুনতে পান। তো উনি কিন্তু চাইলে ওনার সাইকেলটা রাস্তার মিডিল দিয়ে নিয়ে যেতে পারতেন, উনি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ওই বিড়ালের গায়ের উপর দিয়ে সাইকেলটা নিয়ে চলে যান। বাচ্চা বিড়ালগুলো সরে গিয়েছিল, কিন্তু বড় বিড়ালটি হঠাৎ করে আচমকা মানে সে সরতে পারেনি, তার গায়ের উপর দিয়ে চালিয়ে নিয়ে যান। অবশ্য চালিয়ে নিয়ে যাওয়ার পরে উনি মুস্কি মুস্কি হাসতে হাসতে পেছন দিকে তাকান যে কি হলো বিড়ালটা। উনি দেখেন যে ওই বিড়ালটি ছটফট করছে। উনি ওনার মতো সাইকেল চালিয়ে বাড়িতে চলে যান, সবকিছু স্বাভাবিক। তো এরপরে কি হয়, উনি পরের দিন যখন সকালবেলা ভোরবেলা আসতে হয়, তো তাকে ফজরের নামাজের পরে ওই রাস্তাতে বেশ কিছু লোকজন গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে, তখন দেখে যে একটা বিড়াল মরে আছে, ওই যে রাতের বেলা যে বিড়ালটার উপর দিয়ে তিনি চালিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং ওই বিড়ালের চারদিকে ওই 5-6টি বাচ্চা বসে আছে। কেউ ওই বিড়ালটার গায়ে হাত দিতে দিচ্ছে না, মানে কেউ ওটা যে হাত দিবে ওই বাচ্চাগুলো দিতে দিচ্ছে না, বাচ্চাগুলো আক্রমণ করার চেষ্টা করছে। তো সে কি করে, এক নজর দেখে দিকে চলে গিয়েছে, কারণ হলো এই বিড়ালটার গায়ের উপর দিয়ে তো উনি সাইকেল নিয়ে গিয়েছেন। এখন যদি দাঁড়ান বলে যে আমি তো এই বিড়ালটাকে মারছি, তো লোকজন তো গালিগালাজ করবে, সে ওই এক নজর দেখে চলে যায়, আর কোনো কথা বলে না। ওদিকে যেটা হয় সেটা হলো, ওই লোকজন বিড়ালটাকে তো সরাতে পারছে না ওখান থেকে। তো একজন নামাজি, খুব ভালো একজন মানে মানুষ আর কি, তো তিনি আসেন, উনি বিষয়টা দেখে বলেন যে এই বিড়ালটাকে তো এইভাবে আসলে সরানো যাবে না, কারণ তোমরা তো বিড়ালটা নিয়ে ছুঁড়ে ফেলে দিবা জঙ্গলের মধ্যে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এরা মনে হয় বুঝতে পারছে, মানে বাচ্চাগুলো মনে হয় বুঝতে পারছে। তখন উনি ওই বাচ্চাদেরকে বলেন যে তোমাদের মাকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে আসো, সুন্দরভাবে একে কবর দিব। যখন এই কথাগুলো বলে, মনে হলো ওই বাচ্চাগুলো তার কথা বুঝতে পারলো, তখন বাচ্চাগুলো সরে গেল। ওই লোকটি নিজে বিড়ালকে হাতে নিলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, বিড়ালগুলোর সাথে সাথে যাচ্ছে, এবং ওই 5-6 জন লোকও সাথে সাথে যাচ্ছে। পরে একটি কোদাল এনে একটা জায়গায় সুন্দর করে ওই বিড়ালটাকে কবর দিয়ে দেওয়া হয়। সকলের সামনে ওই বাচ্চাগুলো তাদের মায়ের কবরের উপরে খুব কান্নাকাটি করছিল, যে দৃশ্য দেখে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষেরও মন গলে যাবে। যাই হোক, স্থানীয় কেউ কেউ বলেছিল পরবর্তীতে নাকি ওই বিড়ালের কবরের কাছে ওই বাচ্চাগুলোকে কয়েকদিন দেখা গিয়েছিল, কান্নাকাটি করতো, আসতো, মিউ মিউ করতো, কিন্তু তারপরে আর দেখা যায়নি। ঘটনাটা শুরু মূলত এখান থেকেই। ওই যে জলিল কসাই, তার স্ত্রী কিন্তু 8 মাসের সন্তান সম্ভবা ছিলেন। তো উনি ফিল করছিলেন যে ওনার সন্তান কিন্তু পেটে আছে এবং জীবিত আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন মাসখানেক পরে ওনার স্বাভাবিকভাবে ডেলিভারির সময় আসলো, তখন তো এইভাবে ডাক্তারের কাছে নিয়ে আসা হতো না, স্থানীয় ধাত্রী বা দায়ী যারা ছিল তারাই এই প্রসব সংক্রান্ত কাজগুলো করতেন।
তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল যে ওই বাচ্চা মৃত। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগেও কিন্তু পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া ওনারা বুঝতে পেরেছিলেন, মাও টের পেয়েছিলেন। এবং ভূমিষ্ঠ হওয়ার পর মনে হলো এই বাচ্চার কোমর বা মেরুদণ্ড কেউ মুচড়ে ভেঙে দিয়েছে এবং এই কারণেই হয়তো বা মারা গিয়েছে। তারা খুবই অবাক হন যে একটু আগেই স্বাভাবিক ছিল, এখন মারা গেছে। এখন হতে পারে, এটা যে কোনো কারণে হতেই পারে। এরপরে প্রিয় লিসেনার্স, ওনার কিন্তু একটার পর একটা ওনার স্ত্রী গর্ভবতী হন এবং একই রকম ভাবে তিনি মৃত সন্তান প্রসব করেন। ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত টের পাওয়া যায় বাচ্চা জীবিত ছিল, কিন্তু তার পরবর্তীতে মৃত অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। তো এই সমস্যার সমাধান, যেটা সমস্যার সমাধান কি, কেন এটা হচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছে না। ওই যে জলিল সাহেব, সে কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করছেন, তার সাথে কোনো সমস্যা নাই, সে কোনো ভয়ের কিছু দেখেও না। হ্যাঁ, এইভাবে চলছে আর কি। এরপরে স্থানীয় কিছু মানুষদের পরামর্শে ভালো একজন হুজুরের কাছে তিনি যান। যাওয়ার পরে তিনি এই সমস্যার সমাধান করতে পারেন না। এই এতগুলো দিন যখন পার হয়ে যায়, কিছু বুঝতে পারছিলেন না। এরপরে জলিল সাহেবের সাথে কিছু সমস্যা শুরু হয়। উনি এক রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। আর গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে, এটা আমরা সবাই জানি। তখন তো থাকতো, এখনো থাকে। তো উনি হাতে একটি হারিকেন নিয়ে বাইরে বের হয়েছেন। তো বের হওয়ার পর উনি ওয়াশরুমে যখন কাছাকাছি এসেছেন, তখন ওই হারিকেনের আলোতে দেখতে পাচ্ছেন ওনার চতুর্দিকে জোড়া চোখ, অনেকগুলো জোড়া চোখ জ্বলছে। উনি ভালো করে খেয়াল করেন, অনেকগুলো বিড়াল ওনার চতুর্দিকে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত বিড়াল এখানে কিভাবে আসলো। সরি। তো উনি চিন্তা করেন যে এই বিড়ালগুলোকে কি করা যায়। এখন তাড়ানো তো যায়, মানে এতগুলো কিভাবে তাড়াবে। তারপর উনি তাড়ান, কিন্তু দেখা গেল যে একটু আগে যে পরিমাণ বিড়াল ছিল তার থেকে মনে হচ্ছে আরো দ্বিগুণ সংখ্যক বিড়াল চলে আসছে, এসে চারদিকে চলে আসছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবে নেন না। উনি চিন্তা করেন যে তাড়াতাড়ি আমি ঘরে ফিরে যাই, ঘরে ফিরে বাড়ির লোকজনকে ডেকে তারপরে ওয়াশরুমে যাই আর কি, সাথে লোক থাকলে একটু সাহস হবে। তো উনি খেয়াল করছিলেন ওনার হারিকেনের আলোর মানে যতদূর পর্যন্ত যাচ্ছে এর মধ্যে বিড়ালগুলো আসতে পারছে না। উনি এটাও বুঝতে পারছিলেন যে হারিকেনের তেল কিন্তু ফুরিয়ে আসছে। এই অবস্থায় উনি যদি ঝেড়ে দৌড় দেন তাহলে কিন্তু হারিকেনের বাতি মানে হারিকেনের আলোটা নিভে যেতে পারে, তখন একটা সমস্যা হতে পারে। উনি আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছেন, তাতে করে হারিকেনের আলো নিভে যায়। একদম ঘরের বারান্দার কাছে এসে ঝেড়ে দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যান, হারিকেনটা হাত থেকে ফেলে দিয়ে। ঢুকে দরজা লাগিয়ে দেন এবং জানালার কাছে গিয়ে যখন দাঁড়ান, তখন দেখেন উঠোনে হাজার হাজার বিড়াল এসে ভিড় করেছে এবং সবাই রাগী দৃষ্টিতে ওনাকে খুঁজছে। উনি জানালাও বন্ধ করে দেন, ওনার স্ত্রীকে ডেকে তোলেন, পরে দেখে যে বিড়াল টিড়াল আর কিছু নেই। এরপরে মূলত উনি বুঝতে পারেন যে কোন একটা ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটে চলছে এবং ওনার স্ত্রীর এইভাবে মৃত সন্তান প্রসব করার সাথে বিড়ালের কোন একটা সম্পর্ক রয়েছে। তখন উনি আরো একজন ভালো হুজুরের কাছে যখন যান, তখন সেই হুজুর বলেন যে এই সমস্যার সমাধান আর একজন ব্যক্তি আছেন, একজন মুহাদ্দিস সাহেব, তাকে দেখিয়ে দেন যে তুমি তার কাছে যাও, তিনি হয়তো এই বিষয়টা সমাধান করতে পারবেন। তখন সেই মুহাদ্দিস সাহেবের কাছে যান। ওই মুহাদ্দিস সাহেব ঢাকার জামিয়া রহমানিয়ার একটি মাদ্রাসা, জামিয়া রহমানিয়া যে মোহাম্মদপুর যেটা রয়েছে আর কি, ওই এলাকায় যারা আছেন তারা আমার সাথে চিনে থাকবেন। উনি পরবর্তীতে ওইখানে নাকি চলে গিয়েছিলেন আর কি, অনেকদিন রাজবাড়িতে ছিলেন, পরে ওইখানে চলে গিয়েছিলেন। এরপরে উনি কোথায় গিয়েছেন শুনেছি যে উনি মারা গিয়েছেন আর কি, এটা আমি শুনেছি। যাই হোক, তো ওনার কাছে যখন যান তখন তিনি সবকিছু শোনার পর কয়েকদিন সময় নেন। কয়েকদিন সময় নেওয়ার পর তখন আবার ওই জলিল সাহেবকে খবর দেন। জলিল সাহেব আসলে হুজুর বলেন যে তুমি যে কাজটি করেছিলে ওই রাতের বেলা খুবই একটা অন্যায় কাজ করেছিল। তুমি অকারণে ওই বিড়ালটিকে কষ্ট দিয়েছো, যার ফলে সে মারা গিয়েছে। ওই বিড়ালটি ছিল একটি জিন। এইভাবে রাতের বেলা অকারণে কোনো প্রাণীকে
কষ্ট দিতে নেই, শুধু রাতের বেলা কেন, দিনের বেলাতেও না। তোমার এই অন্যায়ের কারণে তোমার সন্তান বাঁচতে পারছে না। ওরা এইভাবেই তোমার সন্তানকে হত্যা করবে, তোমার বংশকে নির্বংশ করে দেবে। তোমার পরে তোমার পরিবারে আর কোনো সন্তান সন্ততি থাকবে না, ছেলে হোক মেয়ে হোক। এটাই ওদের বক্তব্য। তখন জলিল সাহেব খুব কান্নাকাটি করেন যে আমার অন্যায় হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। তখন মুয়াজ্জিজ সাহেব বলেন যে ঠিক আছে, আমি জিনদেরকে বলবো তারা যেন এই কাজটি আর না করে তোমাকে ছেড়ে দেয়। তখন তিনি ওই জিনদেরকে অনুরোধ করেন। জিনগুলো বলে যে ঠিক আছে, সে যেহেতু বলছে যে সে আর কোনোদিন এই কাজ করবে না, আর আমরাও ওরকম খারাপ শ্রেণীর জিন নই, কিন্তু সে যে অন্যায় কাজটি করেছে এর শাস্তি তার প্রাপ্য ছিল। তখন হুজুর বলেন যে সে প্রাপ্য, তোমরা তাকে শাস্তি দাও, কিন্তু তার অনাগত সন্তান তারা তো কোনো অন্যায় করেনি, তাদেরকে কেন কষ্ট দিচ্ছ? তো এইভাবে জিনেরা রাজি হয়ে যায়, তাদেরকে বুঝাতে তিনি সক্ষম হন। আর এরপরে এই সমস্যার আর কোনো অগ্রগতি বলতে এই সমস্যা নিয়ে আর কিছু আগে বাড়েনি, বিষয়টা ওখানেই সলভ হয়ে যায়। এবং পরবর্তীতে ওই জলিল সাহেবের সন্তানাদি হয়েছিলেন, তাদের বংশধররা এখনো আছে বলে আমি শুনেছি। তো এটি ছিল ঘটনা। তো এই ঘটনার যে মোরাল যেটা প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে এই যে অকারণে, আমি এরকম ঘটনা আরো বলেছি, অকারণে এইভাবে প্রাণীদেরকে কষ্ট দেয়া, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? এটা কি উচিত? আপনার কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমাদের মধ্যে কারো যদি এই স্বভাব থেকে থাকে, সবাই তওবা করবেন, এক্ষুনি এই সমস্যার সমাধান আমাদের মধ্যে ভিতর থেকে আমরা সলভ করে ফেলি, এবং এভাবে কোনো প্রাণীকে আমরা যেন অকারণে কষ্ট না দিই। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় 1976 সাল। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম লাহুরিয়া। এই গ্রামেই প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী, তার 3 ছেলে প্রভাস, পঙ্কজ ও প্রকাশ। প্রভাসের বয়স 35, পঙ্কজের বয়স 30-এর কাছাকাছি। বড় এবং মেজ ছেলেকে প্রহ্লাদ বিশ্বাস বিয়ে দিয়েছেন। 51টি পরিবারে তাদের বসবাস। কিন্তু ছেলের বউ এবং ছেলের পরিবারের সাথে প্রহ্লাদ বিশ্বাস ও তার স্ত্রীর বনিবনা না হওয়ায় ছোট ছেলে প্রকাশকে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে তাদেরই দীর্ঘদিন ধরে পতিত থাকা একটি জমিতে 3টি ঘর নির্মাণ করেন। ওই জমির চতুর্দিকে রয়েছে ফসলি জমি। সেটি আসলে কোনো গ্রাম নয়, গ্রামটা ফসলি জমির ঠিক পাশে। যেখানে ঘর নির্মাণ করেন প্রহ্লাদ বিশ্বাস, সেখান থেকে অন্য বাড়িগুলোতে যেতে পায়ে হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। বলতে পারেন যে চতুর্দিকে ফসলি জমি, মাঝখানে একটি ভিটা, সেখানে প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে একটি মাত্র পরিবার সেখানে বসবাস করে। বড় একটি ঘর, মাঝারি সাইজের একটি ঘর এবং একটি রান্নাঘর সেখানে ছিল। ওয়াশরুম ঘরের বাইরে ছিল, যেমনটি গ্রামে থাকে। ভালোই চলছিল তাদের। এর মধ্যে প্রহ্লাদ বিশ্বাসের ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আদর করে নাম রাখেন প্রিয়াঙ্কা। এর কিছুদিন পর প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশের একটি সরকারি চাকুরি হয়। পোস্টিং হয়ে যায় খুলনা শহরে। চাকরি পাওয়ার মাসখানেক পর ছোট ছেলের বিয়ে দেন প্রহ্লাদ বিশ্বাস। বউকে মা বাবার কাছে রেখেই ছোট ছেলে প্রকাশ চলে যায় আবার তার কর্মস্থল খুলনায়। প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী, কন্যা প্রিয়াঙ্কা ও প্রকাশের স্ত্রী কল্যাণী, এই 4 জন বড় ঘরটায় থাকতেন। প্রকাশ বাড়ি আসলেই শুধু কল্যাণীকে নিয়ে অন্য ঘরটাতে থাকতেন। সাল 1979। 76 সাল থেকে 79 সাল পর্যন্ত তেমন কোনো সমস্যাই তারা সেখানে ফেস করেনি। কিন্তু 79 সাল, বাংলা 1386 সালের 23শে ভাদ্র, এই রাতেই ঘটে এক ভয়ানক ঘটনা। গ্রামবাসী গভীর রাতে প্রহ্লাদ বিশ্বাসের বড় ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে।
গ্রামবাসী আগুন নেভাতে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। গ্রামবাসী দেখে ঘরের মধ্যে বীভৎসভাবে পুড়ে যাওয়া 4টি লাশ পড়ে আছে। বড় ঘরটি ছাড়া বাকি ঘরগুলো অক্ষত ছিল। সকালে পুলিশ আসে, লাশগুলো পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। খবর পেয়ে খুলনা থেকে ছুটে আসে প্রকাশ। মা, বাবা, বোন ও প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে প্রকাশ। আত্মীয় স্বজনরা সান্ত্বনা দিতে থাকে। এর মধ্যে ঘটনা নতুন দিকে মোড় নেয়। যখন লাশের ময়না তদন্ত হয়, ময়না তদন্তে দেখা যায় আগুনে পোড়ার আগেই এই 4 জনকে হত্যা করা হয়। সন্দেহের তীর চলে যায় প্রকাশের বড় 2 ভাই প্রভাস ও পঙ্কজের দিকে। যেহেতু তাদের সাথে কলহের জেরেই প্রকাশের বাবা প্রহ্লাদ বিশ্বাস ও তার মা তারা চলে এসেছিল এই নির্জন এলাকায়। পুলিশ প্রভাস ও পঙ্কজকে ধরিয়ে নিয়ে যায় সেই দিনই। এদিকে পোস্টমর্টেম থেকে লাশগুলো ফেরত এনে লাশকে দাহ করা হয় প্রকাশের বাসার পাশেই। এদিকে 24 ভাদ্র রাতে প্রকাশ বাড়িতেই ছিল, যেই ঘরে ছুটিতে বাড়ি আসলে তার স্ত্রীকে নিয়ে থাকত। গত কয়েকটি দিন প্রকাশকে আশেপাশের লোকজন কেউ দেখেনি। 4-5 দিন পর প্রকাশের বাড়ির কাছে খেতে কাজ করতে আসা মানুষরা বিকট দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে চলে আসে প্রকাশের ঘরটির কাছে। তারা বুঝতে পারে এই ঘরটি থেকেই দুর্গন্ধ আসছে, কিন্তু ঘরটি ভেতর থেকে বন্ধ। দরজায় কড়া নেড়ে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ভেঙে ফেলে দরজা ভেঙেই তারা দেখে প্রকাশের পচে ফুলে যাওয়া দুর্গন্ধময় লাশ। লাশটি ঘরের মধ্যেই পড়েছিল। তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবারও ময়নাতদন্তে দেখা যায় প্রকাশকে ঘরের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মেঝে সহ অন্য কোনো স্থানে এমন কোনো আলামত নেই যা দেখে বোঝা যায় খুনি বাইরে থেকে এসেছে বা খুন করে সে পালিয়ে গেছে। পুলিশ 2টি ময়নাতদন্তেই অদ্ভুত এক ব্যাপার খুঁজে পায়। এদেরকে যে মেরেছে তার হাত ও হাতের আঙ্গুল অস্বাভাবিক রকমের বড়, কিন্তু প্রভাস এবং পঙ্কজ তো পুলিশ হেফাজতে। তাহলে প্রকাশকে কে খুন করলো? অনেক তদন্ত করেও পুলিশ কোনো কুল কিনারা করতে পারে না। কিন্তু প্রভাস ও পঙ্কজও নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে না। তাই বিচারিক আদালতে প্রভাসের 12 বছর এবং পঙ্কজের 10 বছরের সাজা হয়। কিন্তু আসল রহস্য থেকে যায় অমীমাংসিত। এই রহস্যের কিনারা পেতে আমাদেরকে যেতে হবে আরো দূরে। প্রিয় শ্রোতা, 23 ভাদ্র লাহুরিয়া গ্রামবাসীর কাছে এক ভয়ানক তারিখ। কারণ 1979 সালে গভীর রাতে এই ভয়ানক ঘটনা প্রতি বছর তাদেরকে স্মরণ করিয়ে দেয়। কারণ প্রতি বছর 23 ভাদ্র প্রহ্লাদ বিশ্বাসের ওই ভিটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখত গ্রামের মানুষ। তাই গ্রামের মানুষ ওই ভিটা সহ আশেপাশের কিছু এলাকার নাম দেয় পোড়াবাড়ি, যা এখনো এই নামেই পরিচিত। সাল 1982। লাহুরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা, পেশা কৃষিকাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল একরকম বেকার হয়ে থাকে সে। তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি। খুলনা থেকে তার 2 চাচাতো ভাই রিপন মিয়া ও মুসা মিয়া আনোয়ার মোল্লার বাড়িতে বেড়াতে আসে। তাদের একজনের বয়স 25, অন্যজনের বয়স 21 থেকে 22। তারা আনোয়ার মোল্লাকে বলে, বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয়? ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব,
ভালোই চাহিদা রয়েছে এগুলোর সেখানে। দিনে হাঁসের খামারের পরিচর্যা আর রাতে নৌকা নিয়ে 3 জন মাছ ধরবো, তাহলে ভালোই আয় হবে। আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে। শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ। প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে 3 জন নৌকা নিয়ে বের হয়ে যেত। তারা প্রতি রাতে এই লাহুরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট্ট ব্রিজের কাছ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত, আবার একই পথ দিয়ে মাছ ধরতে ধরতে ফেরত আসতো। এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না। কেন জানি তার ভালো লাগছিল না, মনও সায় দিচ্ছিল না। কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা। রিপন মিয়া এবং মুসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে, বড় ভাই, আজ যেহেতু পূর্ণিমা, আজ ভালোই মাছ ধরবে, চলো। কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না। রিপন ও মুসা মিয়ার আগ্রহে যেতে রাজি হলেও মনের ভিতর বারবার কে যেন বলছে, যাস না আনোয়ার, বিপদ হবে। কিন্তু তবু আনোয়ার মিয়া সাথে যায়। কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না। পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে, মাছ ধরছে। মুসা মিয়ার কথাই যেন সত্যি হয়, ভালোই মাছ ধরা পড়ছে জালে, সবাই বেজায় খুশি। এই খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটা বিষয় বেমালুম ভুলে যায়। রাত 1টার দিকে 5 কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায়, যে ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসতো। যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের উপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে। মুসা মিয়া বলে, উপরে কে যেন কান্না করছে। রিপন মিয়া বলে, আমাদের দেখে কাজ নেই, আমরা চলে যাই। আনোয়ার মোল্লা বলে, বিপদে কাউকে একা ফেলে যেতে হয় না, তোরা উপরে যা, গিয়ে দেখ কি হয়েছে। রিপন ও মুসা মিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের কাছে বসে আছে, তার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে। মুসা মিয়া মহিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটি বলে, আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায়। তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে, তারপর তারা চলে গেছে। আমার বাড়ি লাহুরিয়া গ্রামের কাছে পোড়াবাড়ি এলাকায়। এখন আমি কিভাবে যাব এত রাতে এই লাশ নিয়ে? তখন মহিলাটি রিপন মিয়া এবং মুসা মিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশ সহ তাকে গ্রামে পৌঁছে দিতে। কিন্তু রিপন ও মুসা মিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয়, বলে আমরা নৌকায় কোনো লাশ উঠাই না। এই বলে তারা নিচে চলে যায়। যখন আনোয়ার মোল্লা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে, তখন রিপন মিয়া এবং মুসা মিয়া সব ঘটনা খুলে বলে। আনোয়ার মোল্লা বলে, এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না, যেহেতু তার বাড়ি পোড়াবাড়ি এলাকায় আর আমরা ওই পথ দিয়েই যাব, তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। রিপন মিয়া এবং মুসা মিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মিয়া তাদেরকে বলে, যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে এসো। যাই হোক, রিপন মিয়া এবং মুসা মিয়া তারা দুজন ব্রিজের উপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে। নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন সে কোনো কান্নাকাটি করছে না, বরং লম্বা ঘোমটা দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে। আনোয়ার মিয়া কোনো প্রশ্ন করলেও মহিলাটি কোনো উত্তর দেয় না, শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয়। কণ্ঠস্বরটি কেমন যেন চেনা চেনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে। না, হতেই পারে এরকম। রাত আনুমানিক 3টার দিকে 3 দিকে পানি ও একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামাতে বলে মহিলাটি। আনোয়ার মিয়া স্থানীয় লোক হলেও রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না, কিন্তু পরিচিত বলে মনে হচ্ছে। মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ ও একজন মহিলা এসে লাশটি নৌকা থেকে নিয়ে যায়।
তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চেনা চেনা লাগে। আগে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারে না। তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি। এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে, আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ। একটু অপেক্ষা করুন, কিছু পারিশ্রমিক নিয়ে আসছি। আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায়, বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি, কোনো পারিশ্রমিক লাগবে না। মহিলাটি আবারও পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করে। তখন রিপন ও মুসা মিয়া সম্মতি জানায়। মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, কেউ বাড়ির থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে। আনোয়ার মোল্লা রিপন ও মুসামিয়াকে বলে, যেহেতু এটা মরা বাড়ি, সবাই শোকে কাতর, তাই হয়তো ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা, চল চলে যাই। কিন্তু রিপন মিয়া এবং মুসামিয়া বলে, এত কষ্ট করে লাশ নিয়ে এলাম, টাকা ছাড়া যাব না। আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে, কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই। রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে, চলো বড় ভাই, বাড়ির ভেতরে যাই। আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মুসা মিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায়। বাড়িতে মোট 3টি ঘর তারা দেখতে পায়, একটি বড়, একটি মাঝারি ও একটি রান্নাঘর। বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো শব্দও নেই। এটা কি মরা বাড়ি হতে পারে? কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়ার কাছে। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে। তারা দুজনে বাড়ির পেছনে গিয়ে হতভম্ব হয়ে যায়। তারা দেখে দাউ দাউ করে একটি চিতা জ্বলছে, কিন্তু চিতায় লাশ নেই। লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা। শরীরের শির দ্বারা বেয়ে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের। রিপন মিয়া সাহস করে লাশের উপরের সাদা কাপড় সরিয়ে দেখে লাশটি কার। যখনই কাপড় সরিয়েছে, সাথে সাথে চিৎকার করে ওঠে রিপন, বলে, বড় ভাই, এ তো সেই মহিলার লাশ যে আমাদের সাথে তার স্বামীর লাশ নিয়ে আসলো। আনোয়ার মোল্লা দেখে, আরে এ তো প্রহ্লাদ বিশ্বাসের বউ, সে তো 1979 সালেই মরে গেছে। আনোয়ার তখনই বুঝতে পারে আজ 23শে ভাদ্র, সেই ভয়াল রাত। এই রাতটির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল, সে মনে নিয়ে আসা, কিন্তু মনে করতে পারছিল না। আনোয়ার মিয়া বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা। চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ও রিপন দেয় দৌড়। নৌকার কাছে এসে দেখে মুসা মিয়া নেই। কি ব্যাপার, মুসা মিয়া কোথায় গেল? তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মুসা মিয়া উপুর হয়ে পড়ে আছে। তারা বুঝতে পারে মুসা মিয়া আর পৃথিবীতে নেই। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পেছনে পড়ে যায়। আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল। আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বাড়ির লোকজন আনোয়ার মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে। সবাই বের হয়ে আসে। আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে। আশেপাশের আরো যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয়। সবাই বলে, আনোয়ার, তুমি জানো না আজ 23শে ভাদ্র? এমন ভুল তুমি কিভাবে করলে? যাই হোক, ভুল হবার তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। কেউ হারিকেন, কেউ মশাল, কেউ বা টর্চ লাইট নিয়ে রিপন মিয়া ও মুসা মিয়াকে খুঁজতে বের হয়। রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে একটি বাড়িতে আনা হয়। অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সেই পোড়া ভিটায় গিয়ে দেখে সেখানে শুধু ঝোপঝাড়, কোনো ঘর বাড়ি নেই। কিন্তু ভিটার পাশে একটি নৌকা রয়েছে, আর এই নৌকার পাশেই মুসা মিয়ার লাশ উপুর হয়ে পানির মধ্যে পড়ে আছে। তারা দেখতে পায় মুসা মিয়ার গলায় বড় বড় আঙ্গুলের ছাপ,
কে যেন তার গলা টিপে হত্যা করে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। রিপন মিয়ার জ্ঞান ফেরে পরদিন সকালে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, সে বলে গত রাত্রে সে যখন দৌড়াচ্ছিল তখন আনোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে। তখন চোখ যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল। হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে, সে ধাক্কা লেগে পড়ে যায়। কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে ধাক্কা লাগলো, তাকিয়ে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা, লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে। তারপর তার আর কিছু মনে নেই। রিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরের কাঁপুনি দিয়ে জ্বর আসে। প্রচন্ড জ্বরে ভুগতে ভুগতে মাত্র সপ্তাহখানেকের মধ্যেই রিপন মিয়া মারা যায়। প্রিয় শ্রোতা, আনোয়ার মোল্লা এখনো জীবিত আছে। এই ঘটনাটি আলামিন সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে। পোড়াবাড়ির ওই ভিটায় এখনো দিনের বেলায় পারতপক্ষে মানুষ যায় না। এত ভৌতিক ঘটনা সেখানে ঘটত যে ভিটার আশেপাশের মানুষ নিজেদের খেতে ফসল ফলানোর জন্য সহজে যেতে চাইত না। প্রতি বছর 23শে ভাদ্র রাতে ওই ভিটায় আগুন জ্বলতে দেখত মানুষ। গ্রামের মানুষ বিভিন্ন সময় ওঝা কবিরাজ ডেকে ওই স্থানের সমস্যা সমাধান করতে চেষ্টা করে, কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। প্রহ্লাদ বিশ্বাস এখানে বাড়ি করার 3 বছরের মধ্যে তেমন কিছু টের পায়নি। পরিবারের সবাইকে নিয়ে এসে ভালোই ছিল, কন্যা সন্তান হয়, ছেলের চাকরি হয়, কেউ বুঝতেই পারেনি এখানে কোনো সমস্যা রয়েছে। ঠিক 3 বছর পর 23শে ভাদ্র রাতে 1979 সালে পরিবারের সবাইকে প্রথমে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরের রাতে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশকেও হত্যা করে এই অশুভ শক্তি। আনোয়ার মোল্লা লোভ করে নাই, তাই ওরা তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু রিপন ও মুসা লোভ করেছিল, তাই তাদের এই পরিণতি। ওই অশুভ শক্তি ওই ওঝা কবিরাজদের কাছে যখন এসেছিল, ওই ওঝা কবিরাজরা যখন তাদেরকে হাজির করেছিল এই অশুভ শক্তি সমৃদ্ধ জিনদেরকে, এই জিনরা বলেছিল যেই এখানে আসবে তারই মৃত্যু নিশ্চিত। 2006 সাল পর্যন্ত প্রতি বছর 23শে ভাদ্র রাতে দাউ দাউ করে আগুন জ্বলা দেখত গ্রামবাসী। এটি ছিল একটি সাধারণ ঘটনা। 2006 সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হয় গ্রামের কিছু মুরব্বী। আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার। জিনগুলো আলেমের অনুরোধে সেই ভিটায় থাকা অশুভ শক্তির জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায়, কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তারা এটা বলে তারা আর মানুষের স্বাভাবিক কাজে বাধা দেবে না, এবং তারা এটা প্রতিশ্রুতিও দেয়। তবে সন্ধ্যার পরে কেউ এই ভিটার আশেপাশে যেন না আসে, এটাও তারা বলে দেয়। তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে দেবে এই জন্য কিছু শর্ত আরোপ করে দেয়। যেমন একদম সাদা ধবধবে একটি ছাগল এই ভিটায় জবাই করে রেখে দিতে হবে, 1 মণ দুধ ও চালের পায়েস রান্না করে রেখে দিতে হবে। তাহলে তারা মানুষের কোনো কাজে আর বাধা দেবে না, কোনো সমস্যা সৃষ্টি করবে না। গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলো জেনে তা পূর্ণ করে। তাই 2006 সালের পর থেকে পোড়াবাড়ির ওই ভিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না। অদ্ভুত ব্যাপার হলো, ভিটার খুব কাছের জমিতে এখনো কোনো খাদ্যশস্য ফলে না। কোনো খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো লাগালেও সেগুলো হয় না। তবে কিছু অর্থকরী ফসল যেমন পাট বা এই টাইপের কোনো ফসল লাগালে সেটা ফললেও সেটা পরিমাণে খুব সামান্য। পোড়াবাড়িতে বিভিন্ন সময় আরো অনেক ঘটনা ঘটেছে। ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।